Roll camera. Rolling. Roll sound. Rolling. Clap. সুশান্তের সঙ্গে কোনো এক্সপিরিয়েন্স? বলা হয় যে শনি গ্রহ মানুষকে ভীষণ সমস্যায় ফেলে, বিপদে ফেলে। কার কিভাবে কোথায় থাকলে তারা বিপদে পড়ে বা শনি বিভিন্ন জায়গায় কি ফল দেয়, তা কিন্তু কোন মিউচুয়াল ফান্ডটা কিনবো সেটা বুঝবো কি করে? দুটো মেগা মানে বেশি রোজগার, একটা মেগা মানে কম রোজগার, তখন আমি কি করব? মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে মোটামুটি কত পার্সেন্ট রিটার্ন পাওয়া যায়? হোয়াট ইজ এসআইপি? এই ইনভেস্টমেন্টের বিষয়ে তোমার এই এক্সপার্টিসটা তৈরি হলো কি করে? মানে আমিও তোমার যতটা দেখেছি কম্প্রোমাইজ ব্যাপারটা বোধহয় তোমার রক্তে নেই সামাও। রোহিতদা অভিনয়ে এলে কিভাবে? তার মানে ওই যোগাযোগটা অনেক সময় হয়ে ওঠে। তাহলে সবই যখন হচ্ছে এটাই বা বাদ থাকে কেন? বাংলা ছবিতে সবসময় একটু বাঙালিরাই ছোট করে দেখে। বাংলা ছবি সবচেয়ে ত্রাই রব উঠেছিল তো উত্তম কুমার যখন মারা গিয়েছিলেন তখন। মানে তার থেকে খারাপ অবস্থা বাংলা ছবির নয়। হুঙ্কার, ধিক্কার এগুলো সব উচ্চস্বরেই হয়। 15 বছর ধরে ওই টাকাটাকে টাচ না করে মিউচুয়াল ফান্ডে রাখে, হি উইল বি ক্রোড়পতি। মনোজদের অদ্ভুত বাড়ির পরে আমার যতটা ছবি হওয়ার কথা বলে অম্বরীশ আমাকে বলেছিল, ততটা ছবি আমার কাছে আসেনি। সবেতেই সে প্রশ্ন করে, সবেতেই খুঁতখুতামি করে। তার নাম রজতাভ দত্ত। আমরা যারা অভিনেতা তাদের কি পরীক্ষা নেওয়া হয় বলতো? সোনা ইনভেস্টমেন্ট, তুমি যদি বন্ড কেন ঠিক আছে, তুমি যদি সোনা কেন ইনভেস্টমেন্টই নয় করবি? ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট আর ব্যাড ইনভেস্টমেন্ট। খরচার জন্য টাকা তুমি ফিক্সড ডিপোজিট করো, রেকারিং করো, সব করো। শনি গ্রহ তোমাকে ততটুকুই দেয় যতটুকু তুমি ডিজার্ভ করো। সূর্যকে প্রদক্ষিণ করতে 2.5 বছর লাগে, ওই জন্য শনির গোচরটাও 2.5 বছর। এক্ষুনি বলবে আমি নাস্তিক, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আর ঈশ্বরে বিশ্বাস করো না মানেই তো তুমি ঈশ্বরে বিশ্বাস করো। তুমি তো এটা বিশ্বাস করছো ঈশ্বর বলে কিছু আছে, তুমি কি না ঈশ্বরে বিশ্বাস করো? আমি ইন্ডাস্ট্রিতে 11 বছর ধরে অভিনয় করার পর ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে কলকে পেয়েছি ওই 4:30 মধ্যে। রাহু তোকে মদ খেতে দেবে, চোখের সামনে তোকে পার্টিতে নিয়ে যাবে, চারিদিকে মদ, সব নাচছে, হ্যাঁ চোখের সামনে। তুই মদ খাচ্ছিস না, তুই একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে, দুটো চিকেন খেয়ে চলে যাবি। পরের দিন একজন ফোন করে বললো তোমার লন্ডনে শুটিং আছে, সামনের মাসটা দেবে? আমার কোনো দায় নেই তোমাকে বিশ্বাস করানো। চাকরিতে ম্যানেজমেন্টের সঙ্গে গন্ডগোল, তখন আমার অ্যাডভান্সড অন্তঃসত্ত্বা স্ত্রী আর 1 লরি মাল নিয়ে হাজারিবাগ থেকে কলকাতা। খুব ভালো হয়েছে, তোমাকে একটা বড় রোল দেবো, অনেক ডেট থাকবে, পার ডে 150 টাকা দেবো। আমি বললাম 200 টাকা। আমার হিন্দিতে বাংলা টান আসে আমি জানি, আর এই ক্যারেক্টারটাই কমপ্লেন করেছিল বলে ওর চাকরি গিয়েছিল। চাকরিটা না গেলে আমরা ধোনিকে পেতাম না। ওই সিনটা হয়ে যাওয়ার পরে বলছে जो कर रहा है करो, ठीक हो रहा है, ज्यादा बोलता है। ওনার একটা ডায়লগ ছিল, তার শেষে ছিল আমার কথাটি পুরোলো, নোটে গাছটি মুড়লো। উচ্চারণ করতে পারছেন না পরে যাওয়া। তুই বিশ্বাস করবি না, যখন শটটা দিলেন এক্স্যাক্ট উনি বললেন আমার কথাটি পুরোলো, নোটে গাছটি মুড়লো। বলছি না ম্যাজিক। আনলার্ন করে আসতে বলেছিলেন কেন সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেটা আমি তোকে বলবো না। খুব একটা কথা বলছিল না, চুপ করে বসছে, ভাবছিল কি আর ভাবছি আমার এরকম করছে। সরি সরি সরি। ওখান থেকে তখন মাইকে বলছে সরি क्यों बोल रहा है दादा, हम लोग का 15-16 हो गया, आपको तो 1-2 बनता है ना एनजी। আর করবো না, আর করবো না, এর বাকিগুলোতে ঢুকতে ইচ্ছে করছে। কেটে দে। হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টাইম এন্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ এসে উপস্থিত হয়েছেন, ওই কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় না ফিল্ম ইন্ডাস্ট্রির যে এরকম দেবতার মতো চেহারা নিয়ে যদি আমার সঙ্গে পাঠ করতে আসে তাহলে বোধহয় আর আমার কিছু হলো টলো না। কিন্তু পরবর্তীকালে যখন তার সঙ্গে দীর্ঘ সময় একসঙ্গে অভিনয় করেছি, শিখেছি, জেনেছি, তখন মনে হয়েছে এই মানুষটার মতো ইন্সপায়ারিং মানুষ খুব কম আছে, আর এই মানুষটার মতো বিভিন্ন বিষয়ে জ্ঞানও খুব কম মানুষের আছে। মানুষটি স্পষ্টবাদী, ঠোঁটকাটা হিসেবেই বিশেষভাবে প্রসিদ্ধ। সেই কারণে হয়তো কোনো কোনো সময় প্রফেশনাল জীবনে বিভিন্ন সমস্যারও সম্মুখীন হতে হয়েছে, কিন্তু সেগুলোর কোনোটাতেই তিনি বিন্দুমাত্র দমে যাননি, বরং নতুন উদ্যমে প্রত্যেকবার তিনি লড়াই করেছেন এবং লড়াই করে আমাদের সামনে নতুন নতুন সুন্দর সুন্দর চরিত্র উপহার দিয়েছেন। আজ আমার অতিথি রোহিত মুখোপাধ্যায়। রোহিতদা কেমন আছো? ওই যেরকম থাকি, রাহুতে খাওয়া চাঁদের মতো। আচ্ছা, এই বহুরূপী রিলিজ করেছে, সুপার সাকসেসফুল হয়েছে, আর সেটাতে তুমিও একটা চরিত্রে অভিনয় করেছো। কেমন এক্সপিরিয়েন্স? ওদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স তো দুর্ধর্ষ। মানে শুটিং করতে গেলে মনে হয় যেন একটা পরিবারের মধ্যে এসে পড়েছি। মনে হয় না যে একটা শুটিং স্পটে এসে পড়েছি বা একটা প্রফেশনাল কাজ করতে এসেছি। নন্দিতাদি, শিবু, জিনিয়া, অরিত্র, মানে কার কথা বলবো, প্রত্যেকে এত আন্তরিক ওখানে। প্রথমে গিয়ে নিজের করে নেয় যাওয়ার সঙ্গে সঙ্গে, এবং তারপরে
ছবিটা শুটিং হয়, সুতরাং ইনভলভমেন্টটা অনেকটা বেড়ে যায়। আর দেখ ওই বহুরূপীতে আমার অভিনয় বলতে একটা পার্টিসিপেশন, আমার শুধু নয়, মানে আরো মানে খুব ভালো ভালো অভিনেতারা আছেন যারা মানে দৈর্ঘ্যে অনেক ছোট রোল করেছেন, কিন্তু প্রত্যেকটা রোলই খুব মানে খুবই স্পেসিফিক রোল এবং ভালো রোল, ইম্পর্টেন্ট রোল। সেরকমই একটা রোল করেছে, একটা ব্যাংক ডাকাতি নিয়ে গল্প, এবং সেখানে আমি ব্যাংকের ম্যানেজারের পাঠ করেছি, নিশ্চয়ই সেটা খুব ইম্পর্টেন্ট রোল, এবং করে অত্যন্ত ভালো লেগেছে, এবং তার ফল তো দেখছি। মানে প্রথম প্রিমিয়ারে গিয়ে আমি বলে দিয়েছিলাম শিবুকে যে এটা হিট করবে, মানে সেটা ও জানতো, এমন কিছু নতুন কথা বলি না, এবং সেটা হিট মানে মারাত্মক লেভেলে হিট করেছে। মানে এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে 15 কোটি পেরিয়ে গিয়ে বোধহয় 16 কোটি ছুঁয়ে ফেলেছে, মানে আজকের দিন পর্যন্ত। মানে যেদিনকে তোরা এটা দেখাবি এই ইন্টারভিউটা, সেদিনকে হয়তো আরো কিছু হয়ে যাবে। তো বাংলা ছবির এরকম মানে উত্থান, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। বাংলা ছবিতে সবসময় একটু বাঙালিরাই ছোট করে দেখে, তা অন্য দেশের অন্য লোকের কথা কি বলবো। এটা দক্ষিণ ভারতীয় ছবি নয় যে তারা নিজেদের ভাষার ছবি নিয়ে খুব প্রাউড সেলিব্রেট করে, অত্যন্ত গর্বিত। এমনকি হিন্দি ছবির থেকে তাদের ছবি ভালো বলে তারা বিশ্বাস করে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাও হয়ও। হ্যাঁ, কিন্তু তাহলে কি এই যে মাঝখানে আমরা বিরাট একটা ত্রাহি রব উঠে গিয়েছিল, বাংলা সিনেমা বোধহয় হয়ে গেল, বাংলা সিনেমার পাশে দাঁড়ান ইত্যাদি প্রভৃতি, এই সমস্ত কিছুর দিক থেকে আমি একটা কথা বলতে চাই, যে রবটা ওঠে না মাঝে মাঝে, সেটা ত্রাহি ওঠে, কারণ মানে হুঙ্কার ধিক্কার এগুলো সব উচ্চস্বরেই হয়। যারা কনফিডেন্ট হয় তারা তো নীরবে কাজ করে, তাই নীরবে এরকম বহু ভালো বাংলা ছবি হচ্ছে, আগের তুলনায় অনেক ভালো হচ্ছে। মানে আগে কি বলবো, মাঝখানে এই প্রাইভেট চ্যানেলগুলো আসার পরে বাংলা সিরিয়ালের একটা উত্থান হয়েছিল, এখন বাংলা ছবির সেই উত্থানটা হচ্ছে। ওটিটি এসে বহু ভালো ভালো কাজ হচ্ছে, বহু শিল্পী যারা আগে কলকে পেত না ইন্ডাস্ট্রিতে, তারা বহু ভালো ভালো কাজ করছে। সুতরাং সারা পৃথিবীর সঙ্গে আমরাও এগোচ্ছি, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, এরকম একটা রব সবসময় ওঠে। বাংলাতে বাংলা ছবি সবচেয়ে ত্রাই রব উঠেছিল তো উত্তম কুমার যখন মারা গিয়েছিলেন তখন, মানে তার থেকে খারাপ অবস্থা বাংলা ছবির নয়, এটা আমি বলতে পারি। হ্যাঁ, মানে রিসেন্ট পাস্টে তো অনেকগুলো ছবি পরপর খুব ভালো করলো, খুবই ভালো হয়েছে। প্রধান খুব ভালো করেছে, টনিক খুব ভালো করেছে, এরকম অনেকগুলো। প্রজাপতি, ডেফিনেটলি প্রজাপতি, অভিজিতের 3টে ছবি খুব ভালো, এদের উইন্ডোজের এদের বেশিরভাগ ছবি ভালো, বেশিরভাগ ছবি হিট করে। হ্যাঁ, রক্তবীরও তো হিট, এবং সুপার ডুপার হিটও বহু ছবি করে। ডেফিনেটলি, হ্যাঁ, বেলা শেষে সুপার ডুপার হিট, একদম। কণ্ঠ অত্যন্ত ভালো ছবি, মানে এদের ছবির কথা বললে শেষ হবে না, প্রত্যেকটা ছবি ভালো। এরা অনেক ভেবেচিন্তে ছবি করে, এবং আমার ধারণা যে রাখি গুলজারকে নিয়ে যে আমার বস এই ক্রিসমাসে রিলিজ করবে, সেটাও হিট করবে, এটা আমার ধারণা। আমি ছবিটা সম্পর্কে কিছু জানি না, ছবিটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তোমার জীবনে তো সত্যি সত্যি ছবি, অনেকগুলো ভালো ভালো ছবি এসছে। আমার মনে আছে যখন একসঙ্গে আমরা ভানুমতির খেল করছিলাম, সেই সময় তুমি একটা খুব ভালো ছবির কাজ করেছিলে, অনিন্দদার ছবিটা। হ্যাঁ, মনোজদের অদ্ভুত বাড়ি। আমার এখনো পর্যন্ত ছবিতে যা কাজ করেছি, সিরিয়ালের কথা আমি বাদ দিচ্ছি, সিরিয়ালে প্রচুর শুটিং করেছি, প্রচুর ভালো ভালো রোল করেছি। ছবিতে যে কটা আমি রোল করেছি তার মধ্যে ওটাই আমার শ্রেষ্ঠ অভিনয়, মনোজদের অদ্ভুত বাড়ি। সেটা 2018 রিলিজ করেছিল পুজোর সময়, 2018 সালে। সেটা বোধহয় কমার্শিয়ালি ততটা সাকসেসফুল হয়নি, যথেষ্ট সাকসেসফুল হয়েছিল কমার্শিয়ালি। তখন 6টা ছবি রিলিজ করেছিল, তার মধ্যে 3টে ছবি হিট হয়েছিল, তার মধ্যে মনোজের অদ্ভুত বাড়ি একটা। ও তাই? তখন ওই সন্ন্যাসী রাজাকে নিয়ে ছবিটা বানিয়েছিলেন সৃজিত, সেটা ছিল 1 নম্বরে। 2 নম্বরে ব্যোমকেশের বা ব্যোমকেশই হবে, ব্যোমকেশের যেটা অরিন্দম শীল বানিয়েছিলেন, সেটা 2 নম্বরে ছিল। 3 নম্বরেই মনোজের অদ্ভুত বাড়ি ছিল। তাছাড়াও 3টে ছবি বেরিয়েছিল, সেটাও বাঘা অভিনেতাদের ছবি আর কি, এমন কিছু হেলা ফেলা নয়। হ্যাঁ, সুতরাং এটা কমার্শিয়ালি যথেষ্ট সাকসেসফুল হয়েছে বলেই প্রায় 1 বছর অপেক্ষা করার পর এটা টেলিভিশনে দেখিয়েছে। হ্যাঁ, রাইট। রোহিতদা অভিনয় এলে কিভাবে, সে তো তুই জানিস, দর্শকদের জন্য সেই বস্তা পচা গল্প দর্শকরাও জানে, বিভিন্ন শোয়ের মাধ্যমে বলেছি। অভিনয়ে আশাটা আমার হঠাৎ করে নয়, এটা আমার ভেতরে এই বীজটা বপন হয়েছিল বহুদিন ধরে। আমার সেই বাল্যকাল থেকে অ্যামেচার থিয়েটার, পাড়ার থিয়েটার, পরবর্তীকালে গ্রুপ থিয়েটার, স্কুলে থিয়েটার, কলেজে থিয়েটার, এই করতে 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 করতে
প্রায় এবার চাকরি বাকরি না হলে বাড়ি থেকে বার করে দেবে জায়গাতে, চাকরি করতে চলে গেলাম। সেখানে গিয়ে হাজারিবাগে গিয়ে বাঙালিদের নিয়ে সেই তারা হচ্ছে, সবেতেই হচ্ছে বলে, বাবা হচ্ছে, মা হচ্ছে, জ্যাঠা হচ্ছে, সেই হচ্ছেদের বাংলা শিখিয়ে থিয়েটার। আচ্ছা। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন হাজারিবাগ শাখায়, ওখানকার বাঙালিদের একটা ক্লাব আছে সেখানে। এইসব করতে করতে আবার চাকরিতে ম্যানেজমেন্টের সঙ্গে গন্ডগোল। তখন আমার অ্যাডভান্সড অন্তঃসত্ত্বা স্ত্রী আর 1 লরি মাল নিয়ে হাজারিবাগ থেকে কলকাতা। সেই সময় আমার অভিনয়ের অনুপ্রেরণা, আমার ছোটবেলা থেকে অভিনয়ের অনুপ্রেরণা ছিলেন আমার মা। তোমার কিন্তু হবে, তুমি কিন্তু অ্যাক্টর হতে পারবে, অমুক করতে পারবে। বাবার বিশ্বাসই ছিল আমি কিছু করতে পারবো না অভিনয় করে, চাকরি বাকরি করলে অনেক বেটার হবে, যেহেতু পড়াশোনা একটু ভালো ছিলাম, মারাত্মক কিছু ভালো ছিলাম না, একটু ভালো ছিলাম। এইবারে সেই সময় আমার অনভিজ্ঞ এবং বাস্তবের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, ছিল না তখন, ছিল না এখন আছে, সেই স্ত্রী আমাকে বললেন, যার 2 মাস বাদে ডেট, সন্তান সম্ভব অ্যাডভান্স স্টেজ, বললেন তুমি না আর চাকরি করো না, হ্যাঁ এই কলকাতায় আবার চাকরি খুঁজবে, আবার কোথায় ট্রান্সফার করে দেবে, তুমি না অভিনয় করো, তুমি সিরিয়াল করো। হ্যাঁ, সেটা সাহসটা আমি দেখাতে পেরেছিলাম একটাই কারণে, আমি হাজারিবাগ যাওয়ার আগে ছোট ছোট 1 এপিসোড 2 এপিসোডের সিরিয়ালে অভিনয় করে, যখন উইকলি হতো 91 সালে, এরকম 91-92 এরকম 92-তে চলে গেছিলাম। তারপরে 98 সালে যখন ফিরলাম, তখন অলরেডি জননী, জন্মভূমি এগুলো চলছে, রামকৃষ্ণ চলছে, এবং রামকৃষ্ণর যে পরিচালক অনিন্দ সরকার রামকৃষ্ণ পরিচালক, এবং তার পরিচালনায় আমি থিয়েটার করেছি। আচ্ছা, আমি এসে স্ট্রেট অনিন্দার ওখানে গেলাম, বললো তুই মাথা খারাপ, চাকরি বাকরি ছেড়ে চলে যায়, এখানে কি করবি, পার ডে 200 টাকা পাবি, পার ডে 200 টাকা আমি ম্যানেজ করে নেবো। আরে ঠিক আছে, তুই আয় তাহলে। তখন তো আর ছিল না, ফোন বলতে একটা বাড়িতে ফোন ছিল, কিন্তু মোবাইল টোবাইল কিছু ছিল না। তো যাই হোক, সেটাতে গেলাম, একটা এত বড় সিন দিল, খরাজদা রামকুমার করতেন, সে তার একটা এত বড় ডায়লগ, এবার 8 ঘন্টার মধ্যে মুখস্থ করতে পারবেন, একজন বললো। পারবো, আমার তো থিয়েটার করা তখন প্র্যাকটিসে আছে, তো কোনো প্রবলেম নেই। করলাম, আর মহিলা ছিল, সেটা একটি মেয়েকে দিয়ে বলালো, মানস দত্তগুপ্ত, তিনি খুব কাশতেন আর বরফ জল খেতেন, রাইটার ছিলেন। সেই মানসদা বলো না, 8 ঘন্টা না, মিনিট 15 বাদে, আর 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাহলে হয়ে গেছে, আমার হয়ে গেছে। ডাকলো, ভেতরে গেলাম, মানস বলো, অভিনয় করে বললাম, অনিন্দাদা মুচকি মুচকি হাসছে, খুব ভালো হয়েছে, তোমাকে একটা বড় রোল দেবো, অনেক ডেট থাকবে, পার ডে 150 টাকা দেবো। আমি বললাম 200 টাকা। এরকম করে তাকাচ্ছে অনিন্দাদা আমার দিকে, মানুষ 150 টাকা বেশি দিতে পারবো না পার ডে, আমি 200 টাকা। আচ্ছা, তোমার খবর দেবো। অনিন্দাদা এরকম করে তাকাচ্ছে, বাইরে বেরিয়ে, কি বললি, তুমি তো বললে পার ডে 200 টাকা বলবে। ঠিক আছে, তুই যা, পরে কথা বলবো। হলো না না 50 টাকার জন্য, হ্যাঁ, পার ডে। বোঝো কাণ্ড, হলো না। মুখের ওপর কোনো আর্টিস্ট কথা বলতে পারে, সেটাই ভাবতে পারিনি। আমি বলতাম না, যদি বলতে পার ডে তুই 150 টাকা পাবি, ওটা মাথায় গেঁথে গেছে। 200 টাকা তার আমি পাই, 200 টাকা পাই, এবার 50 টাকা পাওয়ার যোগ্যতা আছে, শুধু শুধু বলছে ওই কথা। মুশকিলটা কি জানিস তো সৌরভ, তোকে না 50 টাকা হয়তো তখনও এতটা গুরুত্বপূর্ণ ছিল না, যে যেটার জন্য অভিনেতা পরিবর্তন করে দিতে হবে, এটা কোথাও একটা ইগো ট্রিপ হয়ে গেছিল। ইগো ট্রিপ হয়েছিল। 50 টাকার ভ্যালু তখন আমার কাছে ছিল না, কিন্তু একটা প্রোডাকশন 98 সালে 200 টাকারও ভ্যালু ছিল মোটামুটি। হ্যাঁ, না আমি বলছি, কিন্তু প্রোডাকশনের নিরিখে 50 টাকার তফাৎটা খুব সাংঘাতিক তফাৎ না। এখনকার দিনে ধরো কত হবে, 500 টাকার তফাৎ, 500 টাকার তফাতের জন্য একজন ভালো অভিনেতার বাদ দিয়ে দিলাম। ভালো অভিনেতা তো বুঝতে পারিনি, ওইটুকু তো বিশ্বাস করতে পারিনি না, কিন্তু বুঝতে তো পেরেছিলেন বলেই মনে হয়। যাই হোক, সেটা ছেড়ে দে। ওই ঘটনাটা ঘটার পরে কি করব, আমি চাকরিতেই রিজাইন করিনি, ভিক্টিমাইজ করেছি সেই লোককে। তো রক্ত টকবক করে ফুটছে, বুঝেছিস তো। হ্যাঁ, তাকে 150-200 থেকে বার্গেনিং হচ্ছে, তাকে মানে এক কথা বলে এক কথা বলছে, আমি মানবই না। মানে আমি এখন হলে তো মেনে নিতাম,
এখন হলেও আমার ধারণা মানতে না। এখন তুই আমাকে সেই জায়গায় প্লেস করতে পারছিস না বলে বলছিস। মানে মানে তখন আমি তো মুখের উপর বলতে পারি আসলে অ্যাকসেপ্ট, মানে উনি বুঝতেই পারেননি। পরবর্তীকালে এটা বোধহয় মানুষেরও জানা দরকার যে মানে আমিও তোমায় যতটা দেখেছি কম্প্রোমাইজ ব্যাপারটা বোধহয় তোমার রক্তে নেই সামাও। না, ওইটা একটা প্রবলেম আছে আমার, মানে যেটা আমার ওই 15 সালের পর থেকেই আবার স্টার্ট হয়ে গেছিল। তার আগে আমি বলতাম, জানিস তো, কি গো তোমার তো সিরিয়াল শুরু হচ্ছে, দেখো আমার জন্য একটা তোর আর বলার কি আছে, তোকে তো নেবো, এরকম একটা ব্যাপার। তখন 15 সালে তুই জানিস তো যথেষ্ট নাম ডাক হয়ে গেছে। 15 সালের পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, জানিস সৌরভ, যে ফোনটা বড় ইম্পর্টেন্ট জিনিস। ওই 15 সাল থেকে আমার ফোনের আউটগোয়িং আর কাজ করে না। মানে তুমি ফোন করো না আর কারোর কাছে কাজ চাওয়ার জন্য ফোন করো না? না, কিন্তু তাহলে একদিন দুটো জায়গায় করেছি, তার কারোর রেফারেন্স, মানে অম্বরীশ যেমন এই বহুরূপীতেই আমি বলছি, অম্বরীশ আমাকে বলেছিল, দাদা একটা নাম্বার দিচ্ছি অরিত্র, তুমি ফোন করো তো। ফোন করলাম, অম্বরীশ নাম্বারটা দিল, আমি রোহিত মুখে যাই, দাদা আপনাকে চিনি, হ্যাঁ কাজ করা হয়নি কোনো, ঠিক আছে সেরকম কিছু হলে দেখবো। তার 17 ঘন্টার মধ্যে ফোন। 17 ঘন্টার মধ্যে? হ্যাঁ, মানে একদিনও যায়নি। আরে সাবাস। হ্যাঁ, তার মানে ওই যোগাযোগটা অনেক সময় হয়ে ওঠে। হ্যাঁ, মানে ওইটা আমি ফোন করেছিলাম, ওটা মিথ্যে কথা বলা উচিত হবে না। কিন্তু তার বাইরে অম্বরীশ আমার নাম্বারটা দিয়ে ফোন করতে বললো, রাইট, মানে কোথাও ওই অ্যাকচুয়ালি মনোজদের অদ্ভুত বাড়ির পরে আমার যতটা ছবি হওয়ার কথা বলে অম্বরীশ আমাকে বলেছিল, আমারও মনে হয়েছিল তুমি এবার দেখবে, ততটা ছবি আমার কাছে আসেনি। হ্যাঁ, এবং আমারও মনে হয়েছিল চরিত্রটা দেখে সত্যি, মানে সেই জন্যই আমার আর একটা জিনিসের নিয়ে একটু চর্চা বেড়েছিল আর কি, যে কেন এরকম হয়। সেটা অন্য প্রসঙ্গে চলে গেলাম, ছেড়ে না। এইটা যেমন একটা দিক তোমার জীবনের, একটু তোমার অন্য দিকটাতেও আসি, যেটা আমাদের প্রত্যেকের মেকআপ রুমে বিনা পয়সায় প্রচণ্ড কাজে লেগেছে। এবং আমার মনে আছে যে আমি জীবনে একটা পার্টিকুলার রকমভাবে সেভিংস করতাম, যেহেতু আমাদের ওই ইনকামটা সেরকম স্টেডি নয়, সেহেতু একটা রকমভাবে সেভিংস করতাম। ওই টাকা আসলো এফডি করে দিতাম। তারপর কে যেন আমার কানে একটা ফুসমন্তর দিয়েছিল যে রোহিতদাকে জিজ্ঞাসা করবি, রোহিতদা এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো জানে। এটা সম্ভবত অরিন্দম দাই বলেছিল, রোহিতকে জিজ্ঞাসা কর। তারপর তোমার কাছ থেকে তোমাকে জ্বালানো বা খোঁচানো শুরু, এবং তারপর তুমি নিজেই আমার অ্যাডভাইস দিয়েছিলে। এবং আমার মনে আছে আমার জীবনে প্রথম এসআইপি তোমার অ্যাডভাইস মেনে। এই গল্পটা কি, এই ইনভেস্টমেন্টের বিষয়ে তোমার এই এক্সপার্টিসটা তৈরি হলো কি করে? এক্সপার্টিস তো সবই তো পেটের জ্বালায়। মানে ধর তখন যে আমি 98 সালে আমি যে ফিরে এলাম, তখন তো আমাকে আর্ন করতেই হবে না। তারপরে ওই রামকৃষ্ণটা হলো না, যেটা তারপর থেকে আমার আবার আস্তে আস্তে একদিন দুদিনের পাঠ পেতে শুরু করলো। ওই 200 টাকাতেই পেয়েছি, তারপর বেড়েছে আস্তে আস্তে। হ্যাঁ, ওটা কথা নেই। ওটা ছাড়াও আমি দেখলাম শুধু এটা করলে হবে না। আমার মায়ের নামে একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স মেডিক্লেমের এজেন্সি ছিল। মায়ের নামে? হ্যাঁ, এজেন্সি ছিল, কিছু কিছু করাতো। সেটাকে আমি ডেভেলপ করতে শুরু করলাম। আচ্ছা। এবং আমি যখনই কোনো একটা জিনিস আমি তখন ঠিক করলাম, কতগুলো জীবনে অদ্ভুত আমার মাথায় পোকা নড়তো এবং সেগুলো সঠিক সিদ্ধান্ত হতো। আমি একটা জিনিস ঠিক করলাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর বন্ধু বান্ধব, তাদের কাউকে অ্যাপ্রোচ করবো না। আচ্ছা, মানুষ তো সেটা দিয়ে শুরু করে না, ওটা করিনি আমি অন্যান্য চেনাশোনা থেকে শুরু করেছি। আচ্ছা। আমি ফার্স্ট একটা লোককে ভালো করে বোঝালাম, যে লোকটা খুব ক্রিটিক্যাল, সে আমার তার সঙ্গে তখন আমি থিয়েটার করতে পারছি, সেটা আমার সৌভাগ্য। যে লোকটা খুব ক্রিটিক্যাল, মানে সবেতেই সে প্রশ্ন করে, সবেতেই খুঁতখুতামি করে, তার নাম রজতাভ দত্ত। রনিদা? হ্যাঁ, রনিদা ওইটা শুনে বললে, তুই তো যেটা নিয়ে কথা বলিস সেটাই মারাত্মক বুঝিস। দা আমি বলছি কয়েকজন। হ্যাঁ, মানে এরকম রনিদা একা নয়, মানে এরকম আরো কয়েকটা ইয়ে এলো। আমি প্রত্যেককেই বলতাম, দেখুন আমি কিন্তু কিছু বেচতে আসিনি। আচ্ছা, আমি আপনার পার্সপেক্টিভে কথা বলবো, তার মধ্যে কোনটা আপনি করবেন না করবেন আপনার ব্যাপার। আমি শুধু আমার নলেজটা শেয়ার করতে এসেছি। বুঝতে পেরেছিস তো? তুই একটা জিনিস দেখ, আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যারা অভিনেতা, তাদের কি পরীক্ষা নেওয়া হয় বলতো? মানে আমি ভালো ছবি বা ভালো ওয়েব সিরিজের কথা বলছি না, যেখানে আমি ওয়েব সিরিজের ব্যাপারটাও জানি না, ছবির কথা বলছি। মাঝে মাঝে একটা হয় যে এই লোকটাকেই আমার লাগবে এই চরিত্রটার জন্য, হি ইজ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট। যদি তিনি এখন নানান কারণে না পারেন, তখন দেখবো, সেকেন্ড অপশন নেবো। এই ছবিতে এরকম হয়। কিন্তু আমাদের টিভিতে তুই বল না,
টিভিতে তো মেনলি পরীক্ষা নেওয়া হয় তোর উপোস করার ক্ষমতা কতদিন, তোর স্টারভেশন পিরিয়ড, হোয়াট ইজ ইউর স্টারভেশন ক্যাপাসিটি। স্টারভেশন ক্যাপাসিটি বাড়াবার একটাই তো উপায়, যাতে হঠাৎ করে কিছু বিপদ আপদ হলে খরচা না করা হয়, দ্যাট ইজ ইউর ইন্স্যুরেন্স। যাতে আমি উপোস করবো না অথচ উপোস করছি অন্য লোক ভাববে, সেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। আমি একসঙ্গে শুটিং না করে কতদিন থাকতে পারি, সেই ক্যাপাসিটিটা বাড়ানোই হচ্ছে একজন অভিনেতার লক্ষ্য। এটা আমি আরেকটা পয়েন্ট বললাম তোকে আজকে, আগেও বলেছি ভুলে গেছিস। হ্যাঁ, কিন্তু সেই জন্যই এই ইনভেস্টমেন্টটা, এটা নিয়ে আমার চর্চা। না এখানে তাহলে এই যে এফডি করছিস, এফডি করা মানে টাকাটাকে সুরক্ষিত রাখ। ধর 5 বছর বাদে এফডি থেকে তুই যে টাকাটা পাবি, সেই টাকাটা মানে হচ্ছে তোর টাকাটা ইনফ্লেটেড হয়ে গিয়ে ওইখানে গিয়ে দাঁড়াবে বা তার থেকে কিছু বেশি হবে। এফডিতে রিটার্ন নেই। এফডিতে রিটার্ন তখনই তোমার যদি মাসে মাসে ওই টাকায় তোমার সংসার চলে। আচ্ছা, এবার তুই ফ্ল্যাটে ইনভেস্ট করবি, ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট আর ব্যাড ইনভেস্টমেন্ট। ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট ব্যাড ইনভেস্টমেন্ট? হ্যাঁ, ফ্ল্যাট ইনভেস্টমেন্ট ব্যাড ইনভেস্টমেন্ট এই কারণে যে সেই ফ্ল্যাটে তুই যদি না থাকিস, ওটা কোনো ইনভেস্টমেন্টই নয়, ওর কোনো গ্রোথ নেই। বিশেষ করে সেই সব জায়গায় যেখানে জায়গাটারই গ্রোথ কম। বোম্বেতে গিয়ে ফ্ল্যাটে ইনভেস্ট করলি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ হ্যাঁ, সেটা একদম ডিফারেন্ট হয়, কিন্তু কলকাতা ইত্যাদিতে মানে সেই গ্রোথ নেই। মানে না যদি থাকি তাহলে কেনাটা ব্যাড ইনভেস্টমেন্ট। কিনলে সেটা তো মানে সেটা তো তখন নেসেসিটির মধ্যে পড়ে গেল। হ্যাঁ, অন্য গল্প হয়ে গেল, কিন্তু এইবারে সোনা ইনভেস্টমেন্ট তুমি যদি বন্ড কেন ঠিক আছে, তুই যদি সোনা কেন ইনভেস্টমেন্টই নয়, ওটা সোনা কিনে ইনভেস্টমেন্টই না, ওটা চুরি যাওয়ার চান্স আছে। ওটা তুমি লকার ভাড়া করবো, প্রাইভেট ব্যাংকের লকারগুলো 12,000 টাকা বছরে নেবে। হ্যাঁ, স্টেট ব্যাংকে তুই লকার নিতে পারবি না, নিতে গেলে তোকে এমন একটা ব্যাড ইনভেস্টমেন্ট করাবে, সেটা আবার সেই একই ব্যাপার হলো। হ্যাঁ, মানে বুঝতে পারছিস তো? তাহলে কোথায় ইনভেস্টমেন্টটা করবো? কোথায় ইনভেস্টমেন্টটা এমন জায়গায় করতে হবে যেখানে ইউ শুড নট পুট অল দ্য এগস ইন সিঙ্গল বাস্কেট। হ্যাঁ, তোকে ওটা মিলিয়ে মিশিয়ে করতে হবে। তোর বয়স এবং তোর বয়সের রেশিওর সঙ্গে মিলিয়ে মিশিয়ে করতে হবে। একটা ভালো পার্ট এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে তোমার রিটার্ন আসবে, রিয়েল রিটার্ন। সেটা কোথার থেকে আসবে? মানে আফটার ইনফ্লেশন দ্যাট উইল বি রিটার্ন। সেটা কোথার থেকে আসবে? সেটা খুব সেফলি উইদাউট নলেজ যদি ইনভেস্ট করতে চাও তাহলে মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, আর যদি খুব তোমার নলেজ হয় তাহলে শেয়ার। কিন্তু শেয়ারের প্রবলেম হচ্ছে, শেয়ার ইনভেস্ট করতে গেলে তোকে তাহলে শেয়ার নিয়েই পড়ে থাকতে, অন্য কাজ করতে পারবি না। অভিনয় করতে কাজে শেয়ারটা খুব রিস্ক আর কি, এবং ট্রেডিং নয়। ইটস আ লং টার্ম ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড ইজ দ্য সেফেস্ট ওয়ে। লং টার্ম ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, আচ্ছা, সেই লং টার্ম মানে কয়েকটা জিনিস আর এখানে জেনে নিই। মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমার ধারণা খুব ধোঁয়াশা এখন। খুব সিম্পল ধারণা। একটা ফান্ড ম্যানেজার মানে তো ব্যাংকটাই একটা ফান্ড ম্যানেজার। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড মানে অ্যাক্সিস হচ্ছে ফান্ড ম্যানেজার। মানে এখানে ব্যাংকে তুই যেই টাকাটা রাখলি অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টে, সঙ্গে সঙ্গে টাকাটার মালিক ওরা যা হোক করে ওটাকে ইনভেস্ট করবে। আর তুই হচ্ছিস টাকাটা ওকে ধার দিয়েছিস, দ্যাট ইজ আ ডেট। তুই তার বদলে ইন্টারেস্ট পাচ্ছিস। আর যেই তুই ইনভেস্ট করবি ডাইরেক্ট, তখন ও হচ্ছে তোর ম্যানেজার, ও তোর ফান্ডটাকে ম্যানেজ করে। এবার ওরা হয়তো 70টা শেয়ারে ইনভেস্ট করছে, আর তুই 5,000 টাকা মাসে 70টা শেয়ারে ইনভেস্ট করতে পারবি না। কিন্তু ওই যে কর্পাসটা তৈরি হচ্ছে, তুই 5,000 দিচ্ছিস, কেউ 50,000 দিচ্ছে, কেউ 20,000 দিচ্ছে, এরকম করে একটা 5.5 কোটি টাকা মাসে আসছে। ও তখন সেটা 70টা শেয়ারে ইনভেস্ট করে দিচ্ছে। কোন 70টা শেয়ারে ইনভেস্ট করছে, ও যেহেতু ম্যানেজার, মালিক নয়, টাকাটার মালিক তুই, তোর রেশিওতে মালিক, ও সেটা তোকে ডিসক্লোজ করছে। হ্যাঁ, কি ইনফরমেশন তোকে দিচ্ছে, তুই সেটা দেখে ইনভেস্ট করছিস। আচ্ছা, ঠিক আছে। এবার ওই ফান্ড তুই ফান্ডেও করতে পারছিস, এই ফান্ডের থেকে ওই ফান্ড ভালো পারফর্ম করছে, ইউ ক্যান সুইচ। আচ্ছা, ইউ ক্যান স্টপ, ইউ ক্যান মানে এটা খুব ফ্লেক্সিবল মিউচুয়াল ফান্ড। কিন্তু কোন মিউচুয়াল ফান্ডটা কিনবো সেটা বুঝবো কি করে? সেটার জন্য তো তোর দরকার, মানে যারা মানে তোর যারা কনসালটেন্ট আছে, ফিনান্সিয়াল কনসালটেন্ট, এই আমাদের মতন 2-4টে লোক। হ্যাঁ, তাহলে সেখানে জানতে চাইছি। সেটা ওরকম ভাবে বলা যায় নাকি, সেটা তো ডিপেন্ড করছে তোর গোলটাকে। ওগুলো গোল ওরিয়েন্টেড। ওই আমাদের এখানকার এই ম্যাচের মতো না যে কোনো গোল নেই, শুধু পাস আছে। তোর লাইফে গোল আছে,
যে ওই সময় গিয়ে আমি ধরো আমি আমার মেয়েকে বিদেশে পাঠাবো, ওই সময় গিয়ে আমি একটা ফ্ল্যাট কিনবো, ওই সময় আমি একটা গাড়ি কিনবো, এই সময় আমি আর রিটায়ারমেন্ট নেওয়ার জায়গায় পৌঁছবো। এইটাই বলছি, এই যে মানে অ্যাক্টরদের যদিও বলা হয় রিটায়ারমেন্ট নেই, কিন্তু আবার যে কোনো দিন রিটায়ারমেন্ট হয়ে যেতে পারে। ইউ আর ক্রিয়েটিং এ সিস্টেম হু উইল আর্ন অন বিহাফ অফ ইউ। তুই একটা সিস্টেম ক্রিয়েট করছিস ইনভেস্ট করে, সেই ইনভেস্টমেন্টটা তোর হয়ে আর্ন করবে তুই যখন আর্ন করতে পারবি না, বা দুজনেই একসঙ্গে আর্ন করলি। কিন্তু আমার তো ধরো ইনকাম ফ্লাকচুয়েট করে, দুটো মেগা মানে বেশি রোজগার, একটা মেগা মানে কম রোজগার, হ্যাঁ, তখন আমি কি করব? আমি তো একটা ধরো প্রত্যেক মাসে একটা সার্টেন ধরো 30,000 টাকা প্রত্যেক মাসে, বাজে খরচা যেটা করবি না সেটাকে ইনভেস্ট করবি। আচ্ছা, বাজে খরচা আমি খুব একটা করি না। তুই করিস না, আমি করি। তুমিও করো? আরে একটা এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ, আমি এইভাবে বলি তো, তোমার তো একটা বাজে খরচা আছে তো, যেটা মনে হবে যে জমানো উচিত, সেই টাকাটা ইনভেস্ট করবে। ইট ইজ এ প্র্যাকটিস, নেশা। চোখের সামনে 5-7 বছর বাদে যখন টাকাটা দেখতে পাবে না, নেশা বেড়ে যাবে। মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে মোটামুটি কত পার্সেন্ট রিটার্ন পাওয়া যেতে পারে? এটা বলা খুব মুশকিল, তবু তোকে একটা এক্সাম্পল হিসেবে বলছি, 12 থেকে 15% ইয়ারলি। আমি একটা ফর্মুলা বলি, ছোট্ট ফর্মুলা। কেউ যদি 15,000 টাকা মাসে 15 বছর ধরে ওই টাকাটাকে টাচ না করে মিউচুয়াল ফান্ডে রাখে, হি উইল বি করোড়পতি। হ্যাঁ, রাইট। 15,000 টাকা 15 বছর প্রত্যেক মাসে, আচ্ছা, কিন্তু টাচ করতে পারবে না। তুলতে ইচ্ছে করবে তো, যেই দেখবি ওখানে 42 লাখ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 12 লাখ তুলে একটা গাড়ি কিনে ফেলবি। ওটা করলে হবে না, ভুলে যেতে হবে। if you want to be a crorepati from that avenue, মানে সেটা তো আমার তাহলে মানে রিটায়ারমেন্টের এটা হতেই পারে, হতেই পারে। রিটায়ারমেন্টের সেক্ষেত্রে তাহলে মিউচুয়াল ফান্ডসে মানুষ ইনভেস্ট, ইটস আ ফর্মুলা, ইটস নট আ গ্যারান্টি। না না, ডেফিনেটলি মিউচুয়াল ফান্ড পুরো ব্যাপারটা ফর্মুলা বছরের পর বছর এটা পরীক্ষিত। হ্যাঁ, বছরের পর বছর ধরে পরীক্ষিত, কিন্তু আবার গ্যারান্টেড নয়, কারণ মার্কেট ভোলাটাইল হয়, হয়। হ্যাঁ, তো এবার শেয়ার মার্কেটের ক্ষেত্রে কোনো মানুষ যদি ধরো শেয়ার মার্কেটে ঢুকতে চায়, তাহলে তোমাকে ইনভেস্ট করতে, শেয়ার মার্কেটে যদি ঢুকতে চায় কেউ, তাহলে তোমাকে কফি ক্যান সিস্টেমে চলতে হবে। মানে তুমি টাকা দিয়ে ভুলে যাবে ওটা তোমার টাকা, যেটা কফি ক্যান ইনভেস্টিং বলছে সৌরভ মুখার্জি। দ্যাট ইজ দ্য অনলি। তুমি ওই করে কি ট্রেডিং কত বাড়লে ঝেড়ে দিই বেচে দিই, ওটা তোমার কাজই নয়। কারণ আমি ওটা ওই টিভিতে যেগুলো দেখায় তাদের কাজ। মানে আমি বেশ কিছু বন্ধু বান্ধবকেও শুনেছি এই শেয়ারে 4 লাখ লাগিয়েছিল, পুরোটা লস হয়ে গেছে। সে তো খেলাতে লাগায়, সে বিভিন্ন রকম খেলাধুলো হয় না, ওটা কোনো কথা। জুয়ো তো জুয়োই, মানে ট্রেডিং করা না। না, ইনভেস্টমেন্ট ইজ ডিফারেন্ট থিং। আর হোয়াট ইজ এসআইপি? এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তুমি মানে একটা সিস্টেমে ছোট 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 করে ইনভেস্ট করো, তাতে কি রুপি কস্ট অ্যাভারেজিং হয়ে যায়। শেয়ার মার্কেট পড়লেও বেশি বেশি শেয়ার কিনবে, উঠলে ওটার দামও বাড়বে, একসঙ্গে বাড়বে সব শুধু। আচ্ছা, তো এসআইপি করার মাধ্যমে মানে ম্যাসিভ কর্পাস ক্রিয়েট করা। এসআইপি আছে, এসটিপি আছে। ধর আমি এসআইপি করতে, আমার তো প্রফেশন, ওদের 25 বছর 30 বছর হয়ে গেছে প্রফেশনে, আমার তো আনসার্টেন প্রফেশন। আরে এখনো আনসার্টেন বলছে, চাকরি করে লোকে 32-34 বছর তারপর রিটায়ার করে যায়। তোমার এখনো রিটায়ারমেন্টের জায়গা নেই, তোমাকে এখনো ডাকে লোকে, এখনো বলছে আনসার্টেন প্রফেশন। আমি তাহলে কি করে এসআইপি করবো? এসআইপি করো না, 2 লাখ টাকা দিয়ে দাও, এসটিপি করো, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। লিকুইড ফান্ডে রাখো, যখন খুশি তুলতে পারবে, ওটা সিস্টেমেটিক্যালি যাবে। লিকুইড ফান্ড আবার কি? লিকুইড ফান্ড হচ্ছে একদম মানে ব্যাংকে যেরকম লিকুইড থাকে ওইরকম লিকুইড। আচ্ছা, ওটার একটা রিটার্ন আসে, সেটা ব্যাংকের থেকে অনেক সময় বেশি আসে। ও ব্যাংকের থেকে বেশি আসে, অনেক বেশিরভাগ সময়, মাঝে মাঝে কমও আসে। মাঝে মাঝে মানে নর্মাল ট্রেন্ড হচ্ছে বেশি আছে। তারপরে এরকম অসংখ্য জিনিস আছে যেগুলোতে ফিক্সড ডিপোজিটে চোখ কান বুঝে মধ্যবিত্ত যে ফিক্সড ডিপোজিট করে যাচ্ছে, তার বাইরে বেরিয়েও এইবার ধর তুই জানিস যে 26 সালের অমুক মাসে আমার এই টাকাটা লাগবে, তুই তার থেকে কিছু কম টাকা ফিক্সড ডিপোজিট করলে, দ্যাট ইজ হোয়াট দি। আচ্ছা, খরচার জন্য টাকা তুমি ফিক্সড ডিপোজিট করো, রেকারিং করো, সব করো। তাহলে ইন্স্যুরেন্সে প্রিমিয়াম দিবি কি করে? রেকারিং কর। তুই যেটা খরচা করবি সেটা ওখানে কর, যেটা জমাবি সেটা না। আচ্ছা আচ্ছা। আর ধরো আমাদের অনেক সময় হয়, যেমন তুমি এটা পেরেছো, আমি প্রচুর ছবি দেখেছি ইউরোপের বিভিন্ন জায়গায় তুমি ঘুরে এলে, এবং আমারও ধরো একটা ইউরোপ ট্যুর করার ইচ্ছা আছে, কিন্তু ইউরোপ ট্যুরটা প্রপারলি করতে গেলে একটা বেশ ভালো টাকা লাগে, নয়তো ওই ছুটে বেড়াতে হয়। আর টার্গেট কর যে আমি 2028 সালে ইউরোপে যাব। হ্যাঁ, এবার তো কিভাবে টাকাটা 2028 সালে হলে তোমাকে ওই রেকারিং জাতীয় করতে হবে। ইফ ইট ইজ, তুই যদি টার্গেট করিস যে আমি আজ থেকে 10 বছর বাদে ইউরোপ যাবো,
পুরো 1 মাসের জন্য যাও, দেন ইউ গো ফর এসআইপি। আচ্ছা, আর যদি 4 বছর পরে যেতে চাই তাহলে এনিথিং লেস দেন 5 ইয়ার্স তুমি ডোন্ট গো টু মিউচুয়াল ফান্ড। ও মানে মিউচুয়াল ফান্ডে রাখতে গেলে 5 বছর মিনিমাম না রাখতেই পারিস, কিন্তু ওই রিটার্ন না রাখলে রিটার্ন পাবি কিনা কোনো গ্যারান্টি নেই। রাইট। আচ্ছা, লং টার্ম ক্যাপিটাল গেইন কি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে ওটা তোমার রোজগারে ঢুকে যাবে, আচ্ছা, যেটা ক্যাপিটাল গেইন হবে, মানে যেটা বাড়বে। লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে 1 লাখ টাকা পর্যন্ত ওটা তোমার ফ্রি, 1,25,000 হয়ে গেছে সেটা। তারপরে ধর তুই তোর ইনভেস্টমেন্ট ছিল কোন একটা লং টার্ম ক্যাপিটাল গেইন ইজ এক্সেস অফ 1 ইয়ার। আচ্ছা, 1 বছরের বেশি, 1 বছরের বেশি থাকলে ধর তোর এটা ইনভেস্ট করলি, সেটা ধর তুই টোটাল এসআইপি করে ইনভেস্ট করেছিস ধর 8 লাখ টাকা, সেটা দাম ভ্যালু হয়ে গেছে 14 লাখ টাকা কোন একটা টাইম। তুই এবার ভাঙালি 3 লাখ টাকা, সেখানে লং টার্ম ক্যাপিটাল গেইন দেখাচ্ছে 1,25,000 টাকা, কিছুই না, ফ্রি। ও ফ্রি, সেটা যদি 1,50,000 হয় 25,000 এগেনস্টে 12.5% তোমাকে 12.5% ট্যাক্স দিতে হবে 25 এর এগেনস্টে, নট পুরোটার এগেনস্টে, ওইটুকু টাকা লেগে 1,25,000 বাদ 1,25,000 লং টার্ম ক্যাপিটাল গেইনটা তো 4 লাখ টাকা হলো, তাহলে 2,75,000 এর উপর তোকে 12.5% দিতে হবে ট্যাক্স। এইটা যেমন একটা দিক, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা যেমন টাকা জমাবো আমাদের ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য, তেমনই এই তুমিই বলেছো আজকের ইন্টারভিউর আলোচনাতেই যে বাঙালি মধ্যবিত্তর জীবনে যদি ঈশ্বর না করুক কারুর জীবনে যদি কোনো রোগ ব্যাধি আসে, তাহলে তাকে মোটামুটি সর্বস্ব মানে নিঃস্ব করে দিয়ে চলে যায়। মেডিক্লেম মাস্ট, ওটা নিয়ে কোনো আলোচনা নেই, ওটা আমি ইন্টারভিউতে কিছু বলবোই না। না, আমি বলছি ম্যান উইদাউট মেডিক্লেম ডোন্ট মিক্স আপ উইথ হিম অর হার। তুই তাকে হেল্প করে সামলাতে পারবি না। হ্যাঁ, না আমি বলছি বন্ধুত্ব করলে বলে মেডিক্লেম আছে, যদি বলে নেই না থাক, তাহলে বন্ধুত্ব করার দরকার নেই। না, মেডিক্লেম তো এখন আমরা সবাই করি, হ্যাঁ প্রত্যেকে করছি। আমার দুটো জিনিস জানা দরকার, এক হচ্ছে মোটামুটি একজন 50 মানুষের কত টাকার মেডিক্লেম থাকা উচিত? শোন, কত টাকার মেডিক্লেম থাকা উচিত এটার উত্তর এই কোভিড আসার পর আমি দিতে পারি না, বলতে পারি না। হ্যাঁ, মেডিক্লেম তার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে, সে কোন ডেমোগ্রাফিতে আছে, কত টাকা রোজগার করে, সে কোন হসপিটালে গিয়ে ভর্তি হবে, এগুলোর উপর ডিপেন্ড করে। এইগুলোই তো জানতে চাইছি, মানে আমাদের সাধারণ আমি তোকে একটা বলছি, বড় করেই বলি, ধর কেউ একটা হসপিটালে ভর্তি হবে, ঢাকুরিয়ার পাশে একটা বড় হসপিটাল আছে, সেখানে গিয়ে ভর্তি হবে, বুঝতে পারছি, তার অন্তত 10 লাখ টাকার মেডিক্লেম থাকা উচিত। এবং শুধু তাই নয়, তার উপর টপ আপ নেওয়া উচিত। টপ আপ হয় 30 লাখ টাকা, আরো 1 কোটি টাকা, 50 লাখ টাকা। টপ আপটা হচ্ছে 10 লাখ পেরিয়ে গেলে, বেশিরভাগ ক্ষেত্রেই পেরোবে না, ওই জন্যই ওটা কম প্রিমিয়াম হয়। টপ আপ গুলো এই টপ আপটা কিভাবে করবো? ধরো আমি কোনো মেডিক্লেম করলাম 10 লাখ টাকা, হ্যাঁ, তার উপর টপ আপ হয়। টপ আপটা খুব কম প্রিমিয়াম, কারণ টপ আপটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না ক্লেম। আচ্ছা, কোন একটা কেস হলো, ধর কোভিড এর মধ্যে, সেটা কি আমার আগে থেকেই বলে দিতে হবে যে আমার এত লাখ টাকা টপ আপ দিয়ে দিন এটার সঙ্গে? না, টপটা আলাদা পলিসি, ওটার সঙ্গে টপ আপটা আলাদা পলিসি, সেটা ওই পলিসিটা থাকলে তবে দেবে। আচ্ছা, টপ আপ করে রাখা উচিত, আরো কয়েক লাখ, আরো 30 লাখ টাকা ধরো টপ আপ করে রাখলো। এবার আমার ঈশ্বরের অভিশাপই হোক বা আমাদের নিজেদের দোষেই হোক, আমাদের কারোর একটা অসুস্থতা হলো, তার মেডিক্লেম আছে, ধরে নিলাম 10 লাখ আছে এবং তার উপর টপ আপও আছে। এবার তাকে ভর্তি করা হলো, এবার হসপিটালে ভর্তি করার ক্ষেত্রে প্রথমে তাকে টিপিএ কে বোধহয় ইনফর্ম করতে হয়। হ্যাঁ, সেগুলো হসপিটালই করে। হ্যাঁ, এবার তারপর আমার কি কি দায়িত্ব পড়ে রইলো? মানে অনেক সময় আমরা শুনতে পাই যে বিল বেড়ে গেছে, বিশেষত কোভিডের সময় তো ভয়ঙ্কর অভিজ্ঞতা সারা ভারতবর্ষে হয়েছে। বিল বেড়ে গেলে সেই বাকি পার্টটা দিতে হবে, যেটা ইন্স্যুরেন্স কোম্পানি সেটেল করবে না। এইটা অনেক সময় তো বিল ম্যানিপুলেশনও হয়ে যেতে পারে। বিল ম্যানিপুলেশন হলে সেটা তো মানে অসৎ কাজ, সেটা আমি উত্তর কি দেবো? না, আমরা কি মানে একজন সাধারণ কনজিউমার সেক্ষেত্রে কি বিষয়ের উপর ভিজিলেন্ট থাকবে, বিলটা ঠিকঠাক যাচ্ছে কিনা। যেগুলো প্যাকেজ অপারেশন হয়, সেটা ডাক্তার বলে না প্যাকেজে আমার এই টাকায় পোষাবে না, আলাদা করে টাকা দিন, সেই ডাক্তারকে হয় দেখাবি না, আর ওকে দেখাতে হলে সেই টাকাটা কোথা থেকে যাবে, কি করা যাবে? না, আমি তো সেটা দেখলাম, কিন্তু ধরো অনেকগুলো জিনিস থাকে যেগুলো মানে কোন জিনিসগুলো সাধারণত মেডিক্লেমের মধ্যে পাওয়া যায় না, মানে ওই নন মেডিকেল যেগুলো এক্সপেন্সেস, গ্লাভস ইত্যাদি মেডিক্লেম সব পাওয়া যায়। ওটা একটা ভাগ থাকে যে দ্য বেড চার্জ 25% অফ দি ক্যাপিং থাকে, আর 1% ফর দ্য
1% অফ সাম ইনস্যুরেন্স, মানে তো 10,000 টাকার বেডে তুই থাকতে পারবি 10 লাখ টাকা হলে, আর যদি আইসিইউ হয় তুই 20,000 টাকা পাবি। আচ্ছা, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, মানে দ্যাট ইজ আ 2%। আচ্ছা, তার চেয়ে বেশি হয়ে গেলে ওই ব্যালেন্সটা তোকে দিতে হবে। তাহলে আমাকে আবার একটা ব্যাপার আছে, ক্লেম না হলে তোর নো ক্লেম বোনাস তৈরি হয়, হ্যাঁ, সেটা 50% পর্যন্ত। তখন সেটা বেড়ে গিয়ে ধর 10 লাখ টাকা 4 লাখ টাকা নো ক্লেম বোনাস, তখন 14,000 টাকা পর্যন্ত বেড চার্জ পাবি। 14,000 পর্যন্ত? 10,000 টাকা তোকে তখন ক্যাশলেস দেবে, আর বাকিটা তোকে রিএমবার্স করাতে হবে। আচ্ছা, বিল জমা দেওয়ার পর রিএমবার্স হবে। আমি কি খেয়াল রাখবো যে কোনোভাবেই আমার যাতে 10,000 টাকার বেশি বেডটায় আমি ভর্তি না? খেয়াল রাখবি কেন? তুই দেখবি 8,000 টাকা জঘন্য বেড, 11,000 টাকা ভালো বেড দিচ্ছে, কেন করবি? 1,000 টাকা পার ডে খরচা করবি। আমি এটা এক্সাম্পল দিই, মানে হাতের বাইরে না হলে ওর মধ্যে রাখো। তুই তোমার ক্যাপিং এর থেকে কিছুটা নিচে ভর্তি হও। তুমি হসপিটালে যাচ্ছ চিকিৎসা করতে, তুমি কোনো হোটেলে থাকতে যাচ্ছ না, এটাও মাথায় রাখতে হবে। না, অনেক ক্ষেত্রে আমরা কেবিন নিয়ে ফেলি, বা সেক্ষেত্রে নিয়ে ফেললে আর কি হবে, টাকাও ফেলতে হবে। না, কিন্তু আমাদের তো নলেজ থাকে না বেসিক্যালি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখেছি মেডিক্লেমের ক্ষেত্রে যারা ভালো কনসালটেন্ট হন, অ্যাডভাইজার হন, তারা কিন্তু সব বলে দেন, মানে তাদের বলে দেওয়া উচিত। তাদের নলেজটা অ্যাটলিস্ট থাকা উচিত। সব ক্ষেত্রে তো মানে কনসালটেন্ট অবধি পৌঁছয় না। ধরো লোকাল কিছু এজেন্ট, তাদেরও তো সেই এজেন্টেরও তো দায়িত্ব থাকে গাইড করা। তোকে হসপিটালে ভর্তি হয়ে গিয়ে আয়ার কাজ করা তার দায়িত্ব নয়, কিন্তু তাকে মানে ইন্স্যুরেন্সের সঙ্গে টাই আপ করাটা তার দায়িত্বের মধ্যে পড়ে। সেটা দায়িত্বের মধ্যে না পড়লে তো আমি এখনো পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স করাতাম, আমি তো এখন করাই না। আমি জেনারেল ইন্স্যুরেন্স এখন আর করি না, মানে আমি 2-1জনকে রেফার করে দিই আমার কাছে যেগুলো আসে। কিন্তু লাস্ট যখন আমার তোমার সঙ্গে আড্ডা হতো সেই সময়ও তুমি এটা নিয়ে খুব ঘাঁটতে সামাও, কারণ ঘাঁটাটা তো বন্ধ হবে না, ওটা তো ফর নলেজ। আর দেখ, জানিস তো, যারা নলেজেবল আমরা বলি তারা জানেন যে তারা বেশিরভাগটা জানেন না, আর যাদের নলেজ কম হয় তারা জানেন না যে তারা জানেন না। এই দুটো তফাৎ। অ্যাকচুয়ালি কেউই কিছু জানে না, জানার কোনো শেষ নেই, আমরা প্রতিদিন জানছি। নলেজেবল তাদেরই বলা হয় যে যারা জানেন যে আমি অনেক কিছুই জানি না। বুঝতে পেরেছিস? মানে এটা একটা প্রসঙ্গে তোকে বলে দিলাম। আচ্ছা, একটা জিনিস বল, মেডিক্লেমের ক্ষেত্রে কি সাধারণত ওই প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো রকম ক্লেম পাওয়া যায়? না, সেটা একমাত্র গ্রুপ ইন্স্যুরেন্সে হয়, যেটা কোনো সংস্থা থেকে, ধর এই কোম্পানির এই এমপ্লয়ি তাদের সকলের করে দিচ্ছে, হ্যাঁ, এমপ্লয়ি ইন্স্যুরেন্স, তো সেক্ষেত্রে প্রেগনেন্সি ইন্স্যুরেন্স পাওয়া যায়। তুই একটা জিনিস লক্ষ্য করবি যে আমাদের একটা আর্টিস্ট ফোরাম থেকে সরকার একটা ইন্স্যুরেন্স দেয় 1.5 লাখ টাকা, ওটা 5 লাখ টাকা বলা হয়, 5 লাখ টাকা নয়, 1.5 লাখ টাকার মেডিক্লেম আর 3.5 লাখ টাকা ক্রিটিক্যাল ইন্স্যুরেন্স। সেটা পরে আবার তোকে বুঝিয়ে বলবো, মানে সবই তো তুই ইন্টারভিউতে মানে এভাবে বলা যায় না। সেই 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু প্রেগনেন্সি আছে, তার কারণ হচ্ছে ওটা একটা গ্রুপ ইন্স্যুরেন্স, সমস্ত আর্টিস্ট গ্রুপকে এরা করে দিচ্ছে। কালকেই আমাদের এক বন্ধুর ক্ষেত্রে আমরা জানলাম ওটা সম্ভবত 20 থেকে 25,000 এরকম কোনো একটা টাকা ওটার থেকে পাওয়া যায়, একটা ক্যাপিং আছে। হ্যাঁ, সেটাই জানলাম বলি, কিন্তু আমাদের সাধারণ মেডিক্লেমের ক্ষেত্রে সেগুলো সেটা থাকে না, প্রেগনেন্সিটা থাকে না, বিকজ প্রেগনেন্সি ইজ নট এ ডিজিজ। ওকে, কিন্তু প্রেগনেন্সি থেকে কিছু কমপ্লিকেটেড হয়ে গেলে তখন কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, ওকে ওকে, যেহেতু ইটস নট আ ডিজিজ সেই জন্য নয়, কিন্তু যে মুহূর্তে কমপ্লিকেশন হবে তখন ক্লেম করতে পারে, রাইট? আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো, যে যেটা তুমি এড়িয়ে যেতে চাইছিলে, আমি সেটাই ফিরিয়ে আনি, যে ধরে নেওয়া যাক কোনো মানুষের একটা ক্রিটিক্যাল ইলনেস হয়েছে, ইনকিউরেবল ইলনেস হয়েছে, ধরো ক্যান্সার পেশেন্ট হয়েছে, সেটা জেনারেল মেডিক্লেমে কভার থাকবে, কিন্তু ক্রিটিক্যাল ইলনেস আলাদা পলিসি আছে। সেইরকম ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে কয়েকটা ইলনেস দেওয়া থাকে, 10টা বা 12টা বা 15টা। সেই ইলনেসের মধ্যে একটা কিছু হলে পুরো টাকাটা তখন তাকে দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটার জন্যে ওই টাকাটাই তার ক্যাপিং, ওটাতেই তাকে চিকিৎসা করতে হবে। ও বাবা, ওটা থেকে ওটার বাইরে আর কিছু পাবে না, এবং ওই রোগটার জন্য তার মেডিক্লেম থেকেও আর কোনোদিন কিছু পাবে না, আর কোনোদিন কিছু পাবে না, ওই একবারই পাবে। মানে কারুর ধরো ঘটনাচক্রে যদি ক্যান্সার হয়, ধর 2 লাখ টাকার মেডিক্লেম পলিসি আছে, 10 লাখ টাকার ক্রিটিক্যাল ইলনেস আছে, তাকে সঙ্গে সঙ্গে পুরো টাকাটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি আর কোনো টাকা পাবেন না। ও বাবা, ক্রিটিক্যাল ইলনেস নিলে এটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স তো আমরা করি, লাইফ ইন্স্যুরেন্স কি ইনভেস্টমেন্ট? না, এইসব বলাস না আমাকে দিয়ে, তার কারণ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সে অনেক অ্যাডভাইজারই ওটাকে ইনভেস্টমেন্ট বলেন, এমনকি মানে
কোম্পানির লোকেরাও বলেন, মানে ব্যাংকের লোকেরাও বলেন, ওটাকে আমি ইনভেস্টমেন্ট বলে ধরি না। আমিও ধরি না। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে মেন, যে লাইফ ইন্স্যুরেন্সের কনসেপ্ট সেটা হচ্ছে তোর টার্ম ইন্স্যুরেন্স। মানে তোর ডিপেন্ডেন্টরা হঠাৎ করে তোর কিছু হয়ে দেখ, মানুষের জীবনে রিস্ক। আমরা ইন্স্যুরেন্স কেন করি? ইন্স্যুরেন্সটা অনেকটা ওই মার্চেন্ট অফ ভেনিসের গল্পটা পড়লে বুঝতে পারবি। ওই জাহাজ ডুবি হতো, সবাই মিলে দিত। ইন্স্যুরেন্সের কনসেপ্টটাও তাই। মানে আমার যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাকে রিইনস্টেট করার জন্য ইন্ডেমনিফিকেশন বলে, ইটস দ্য বেসিক ওয়ান অফ দ্য বেসিক পয়েন্টস অফ দ্য ইন্স্যুরেন্স, ইন্ডেমনিফিকেশন। মানে ইন্ডেমনিফিকেশন মানে ঘটনাটা ঘটার আগে তুমি যে জায়গায় ছিলে তোমাকে সেই জায়গায় প্রতিস্থাপিত করা, তোমার প্রফিট করিয়ে দেওয়া নয়। আচ্ছা, এটা হচ্ছে ইন্স্যুরেন্সের বেসিক। বুঝতে পেরেছিস তো? এবারে ইন্স্যুরেন্সের বেসিকের জন্য কি থাকে? কনসিডারেশন, ইজ আ কন্ট্রাক্ট, লিগাল কন্ট্রাক্ট। কনসিডারেশন, ওদের থেকে কনসিডারেশন হচ্ছে প্রমিস টু ইন্ডেমনিফাই। আর তোর দিক থেকে, মানে আমরা যারা ইন্স্যুরেন্স কিনছি, ওটা হচ্ছে ইনসিওরার, হচ্ছে ইনসিওরের দিক থেকে কনসিডারেশন হচ্ছে প্রিমিয়াম। দ্যাট ইজ আ সিম্পল ফর্মুলা। আগে ছিল আরো, তার মধ্যে সাবক্লজ ছিল, সাবরোগেশন, কন্ট্রিবিউশন। এখন যে সাবক্লজগুলো অনেক এদিক ওদিক করে ফেলেছে। বহু প্রাইভেট ইন্স্যুরেন্স এসেছে, তাদের রেশিও 49%, 51%, কেউ 99%। এসবগুলো আমি এখন মাথা ঘামাচ্ছি না বা ডিটেলে যাচ্ছিও না। ইন্স্যুরেন্স হচ্ছে টু ইন্ডেমনিফাই। ইন্ডেমনিফাই মানে কি? তুমি ঠিক করলে যে আজকে যদি আমার কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমার ফ্যামিলির কি হবে, আমার উপর যারা ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট তাদের কি হবে, সেটার জন্য আমি টার্ম ইন্স্যুরেন্স করবো। আপাতত তাদের হাতে 1 কোটি টাকা চলে এলে তারা বেঁচে যাবে, তাহলে আমি 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স করলাম। 1 কোটি টাকা কিন্তু এত প্রিমিয়াম হবে না না না, কি করে এত প্রিমিয়াম হবে? প্রত্যেকটা ইন্স্যুরেন্সে যেগুলো ইনভেস্টমেন্ট মিশিয়ে বিক্রি করা হয়, আমি বলেছিলাম, গোড়ায় বললাম, আমি বলেছিলাম আমি কিছু বেচতে আসিনি, আমি কনসেপ্টটা দিতে শেয়ার করতে এসেছি। আপনার পার্সপেক্টিভে, আপনার জায়গায় নিজেকে বসিয়ে কি করা উচিত সেটা বলতে এসেছি। টার্ম ইন্স্যুরেন্স প্রত্যেকটাতে থাকে। 5 লাখ টাকার আপনাকে একটা পলিসি করে দিচ্ছি, আপনি এই রিটার্ন পাবেন। রিটার্নের জন্য আলাদা প্রিমিয়াম, আর অরিজিনাল যেটা মৃত্যুর পরে যেটা পাবে এক্সট্রাটা, সেটা হচ্ছে ওই টার্ম ইন্স্যুরেন্স। ওকে, এই ইনভেস্টমেন্টটা বাদ দিয়ে যে টার্মটা, সেটা সেই রেশিওতেই তার 20 গুণ। আচ্ছা, তার মানে তো 1 কোটি টাকার অ্যাকচুয়ালি খুব প্রিমিয়াম কম, মানে তুলনামূলক যেরকম এলআইসি প্রিমিয়াম তোরা দেখেছিস তার তুলনায় অনেক কম। দেখো কাণ্ড। আমার একটা টার্ম ইন্স্যুরেন্স রয়েছে, যেটা আমার 40 বছর বয়সে করা হয়েছিল। সেই টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হচ্ছে 24,000 টাকা বছরে। আচ্ছা, মাসে 2,000 টাকা করে। হ্যাঁ, সেটা হচ্ছে 50 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স। আরে, আর একটা 50 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স আরো অনেক বেশি বয়সে করা হয়েছিল, সেটার প্রিমিয়াম হচ্ছে 37,000 টাকা বছরে, আপ টু 80 years of age। আচ্ছা, 80 years of age? ওইটা পরেরটা। আচ্ছা, আগেরটা আপ টু 60 years of age। আচ্ছা, 60 ইয়ার্সে যেই শেষ হয়ে গেল, পুরো টাকাটা জলে, কিন্তু আমি বেঁচে রইলাম। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, ইন্স্যুরেন্সটা কি, যে আমার কিছু হয়ে গেলে আমার ফ্যামিলি পাবে, আমি বেঁচে থাকলে তো আমি ফ্যামিলিকে দেখব। রাইট। তাহলে মানুষের প্ল্যানিংটা তিনটে রিস্ক আছে। একটা রিস্ক হচ্ছে মানে আমার কিছু হয়ে গেলে কি হবে, একটা হচ্ছে আমি বেঁচে থেকে যদি রোজগার করতে না পারি কি হবে, আর একটা হচ্ছে অনেক বেশি বয়স অবধি বাঁচি তখন রোজগার করার ক্ষমতা না থাকলে কি হবে। তিনটাই রিস্ক। এই জন্য ইন্স্যুরেন্সের সঙ্গে ইনভেস্টমেন্টকে মিলিয়ে একটা প্ল্যানিং করতে হয়। আচ্ছা, বুঝতে পারছিস তো? রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যে আমি টার্ম ইন্স্যুরেন্সটা করলাম, ততদিনে যদি আমি 1 কোটি টাকা নিজে রোজগার করে মানে তৈরি করতে না পারি, তাহলে আমার ব্যর্থতা। তখন যদি আমি বেঁচে থাকি, যেখানে ইন্স্যুরেন্সটা শেষ হয়ে গেল টার্ম ইন্স্যুরেন্স, তখন আমার হাতে 1 কোটি টাকা আছে। রাইট রাইট, ইজ দ্য ফর্মুলা, সিম্পল ফর্মুলা, ছোট করে বলে দিলাম। আরে ক্যা বাত, ক্যা বাত। তোমার তো শুধু বাংলা ছবিতেই যে তুমি সীমাবদ্ধ থেকেছো তা নয়, সেটার সঙ্গে সঙ্গে হিন্দি ছবিতেও তুমি খুব ইন্টারেস্টিং কাজ করেছো। যেমন MS ধোনি যারা দেখেছে তারা তোমার চরিত্রটাকে ভুলে যেতে পারে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখানেই প্রমাণ হয়েছে, MS ধোনিতে আমার চরিত্রটাতেই প্রমাণ হয়েছে যে সংলাপ হচ্ছে দুর্বল অভিনেতার সবচেয়ে সবল অস্ত্র। ওখানে আমার যে সিনটা সংলাপ ছিল সেটাই কেটে ফেলে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে অনেক বড় হয়ে গেছিল ছবিটা, কিছু সিন ফেলতে হতো, তার মধ্যে ওটা একটা ফেলা গেছে। আমি মজা করে বলি আমার হিন্দি শুনে হয়তো ফেলে দিয়েছে, মানে সেটাও হতে পারে, জানি না। কারণ আমি ওখানে মিস্টার সিং বলে একটা ক্যারেক্টার করেছিলাম, যে বিহারের লোক, যে বাঙালি নয়। আমার হিন্দিতে বাংলাটা আসে আমি জানি, সেটা উপলক্ষে এক্ষুনি বলছি তোকে। তো MS ধোনিতে ওটাই প্রমাণ করেছিল
যে সবসময় সংলাপের দরকার হয় না অভিনয় করতে গিয়ে, নাহলে এরকমভাবে চোখে পড়তো না ব্যাপারটা। আর এই ক্যারেক্টারটাই কমপ্লেন করেছিল বলে ওর চাকরি গিয়েছিল, ওর চাকরিটা না গেলে আমরা ধোনিকে পেতাম না। রাইট রাইট। এইটা একটা। আর এই বাংলা উচ্চারণের কথা বলতে গিয়ে, মানে বাংলা ঘেঁষা হিন্দি উচ্চারণ করতে গিয়ে, মানে একদম কেয়া কর্তা হ্যাঁ কর্তা ওরকম ভুল, কোথাও একটা মানে হিন্দি সঠিক কিন্তু সেটা বাঙালি সেটা বোঝা যাচ্ছে। এই উচ্চারণের জন্য আমি একটা ছবিতে সুযোগ পেয়েছি, যেটা আমার জীবনের আরেকটা অন্যতম ভালো কাজ। সেই ছবিটা ভারতবর্ষে রিলিজ করেনি, সেটা আমি এখনো পর্যন্ত আমার দুর্ভাগ্য বলবো, মানে এখনো পর্যন্ত রিলিজ করেনি, করবে হয়তো। সেটার নাম হচ্ছে দ্য স্টোরি টেলার, তারিণী খুড়ো। মানে সত্যজিৎ রায়ের তারিণী খুড়ো নিয়ে একটাই ছবি হয়েছে, হিন্দি ছবি, পরেশ রাওয়ালজি করেছেন মেন রোলটা। সেখানে পরেশ রাওয়ালজি ছাড়া আর যে কটা বাঙালি ক্যারেক্টার, মানে কলকাতার ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার বাঙালিকেই নেওয়া হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এবং আনন্দ মহাদেবনজি উনি এটাকে পরিচালনা করেছেন। তোকে একটা অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন দেখতে গেলাম, মানে ওনাদের সঙ্গে দেখা করতে গেলাম, রাইটার্স বিল্ডিং এর সামনে শুটিং হচ্ছিল। আচ্ছা। তার পরের দিনই আমার শুট, বললো একবার আসুন একটু আপনার সঙ্গে কথা বলবো, আপনাকে তো সামনাসামনি দেখেনি। গেলাম, আমাকে যখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইন্ট্রোডিউস করিয়ে দিলেন, পরিচয় করে দিলেন আনন্দ মহাদেবনজির সঙ্গে, সেখানে পরেশ রাওয়ালজি বসেছিলেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, আমি আর্টিস্ট বলে। আমি এই ভব্যতা মানে কলকাতা খুব কম দেখেছি। আমি বাবুদার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি, সেটা আমার একটা দুঃখ। বাবুদা পরিচালনা কি করেছেন না করেছেন সত্যজিৎ রায়ের সঙ্গে তার তুলনা করা আমি হিসেবে জানি না। সত্যজিৎ রায়ের ছেলে বা তার ঘরানায় আমি কাজ করিনি, এটা আমার একটা আফসোস এখনো পর্যন্ত। হ্যাঁ, উনি শুনেছি এগুলো করে থাকেন। তখন উঠে দাঁড়ান, বললেন বেটিয়ে। আমি তো বুঝতে পারছি না, তখন আবার একজন দৌড়ে এসে একটা চেয়ার দিলেন, তখন দুজনেই বসলাম। परेश रावल जी से आलाप बोलो, बोले दादा थोड़ा टाइम होगा आपको, एक तो रिक्वेस्ट है आपको, अब थोड़ा टाइम दीजिए, सीन खत्म करने के बाद थोड़ा बैठूंगा हम लोग, লাঞ্চ कर लीजिए ना। बोले আমাকে খাইয়ে দাইয়ে দিল। দুপুরের দিকে গিয়েছিলাম, তারপরে গেলাম মেকআপ বাসে বসে, ওরা ওটাকে ভ্যানিটি ভ্যান বলেন, তো সেখানে বসে কথা বললেন। बोले दादा आप तो बहुत दिन से काम कर रहे हैं। बोला हाँ बहुत साल हो गया अभी, এটা 2 বছর আগের কথা বলছি। अब तो पिक्चर में भी काम किए, वेब में भी काम किए और सीरियल में भी काम किए। बोला हाँ, मेरा एक तो रिक्वेस्ट है, अब सुनिएगा मेरी बात। बोला हाँ बोलिए ना। सब कुछ भूल के आ सकता है, सब भूले हमारे काছে আসতে পারবে, पूरा कागज बन के चले ये मेरे पास, मैं लिखूंगा, आई प्रॉमिस। कर सकेगा आप ऐसा? हाँ प्रॉमिस। अच्छा, सब कुछ भूल के आऊंगा। अच्छा, সেটার কি বেনিফিট হয়েছে সেটা আমি তোকে এখন বলে বোঝাতে পারবো না। 5 দিন পরেশ রাওয়ালজির সঙ্গে কাজ করা, আমি 2000 সালে একটা ম্যাজিক দেখেছিলাম, প্রথম পরাণ ব্যানার্জির সঙ্গে কাজ করেছিলাম, আমার ম্যাজিক মনে হয়েছিল। তারপর সেটা আমার খুব স্বাভাবিক মনে হয়। পরাণদার সঙ্গে 7 দিন এক রুম শেয়ার করে একটা, আমি ভিক্টর ব্যানার্জির ডাইরেকশনে একটি চ্যানেলে আমি একটা টেলিফিল্ম করেছিলাম, বুড়ো শালিকের ঘাড়েরও। সেখানে আমি একজন নতুন গ্রামের মাস্টারমশাই পাঠ করেছিলাম, যে সৎ লোক, ভালো লোক। আর পরাণ ব্যানার্জি সেই মেন রোলটা করেছিলেন, উৎপল দত্তের ওই রোলটি। হ্যাঁ, সেখানে পরাণদার সঙ্গে আমি 7 দিন রুম শেয়ার করেছিলাম, সেটা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া একটা। তারপর পরাণদার সঙ্গে অনেক কথা হয়েছে, গল্প হয়েছে, অনেক কিছু উনি আমাকে টিপস দিয়েছেন, এখনো দেন। দেখা হলে এখনো কিছু না কিছু শিখি আমি পরাণদার কাছ থেকে। ওই একটা আমার ম্যাজিক মনে হয়েছিল। আর এই 5 দিন পরেশ রাওয়ালের সঙ্গে পাঠ করে আমার ম্যাজিক মনে হয়েছে, চোখের সামনে 1.5 ফুট দূরে ম্যাজিক দেখছি মনে হচ্ছে। আর এই গল্প বললে তোর এই ইন্টারভিউ এই গল্পতেই শেষ হয়ে যাবে না, তো শুনি। আমি যেটা মানে ওই যে কোরা কাগজ, যেটা মানে সবকিছু ভুলে গিয়ে যে আমি কাজটা করতে পেরেছি, তার ফলটা আমি বুঝতে পেরেছি। প্রথম দিন তো পরেশ রাওয়ালজি ছবি টবি তুললাম, কথাবার্তা বললেন। সেকেন্ড দিন থেকে উনি আমাকে বলছেন, अरे कहाँ उधर क्यों बैठे हुए हो, आओ ना इधर पास में बैठो ना, अरे बैठो 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 বলে আমাকে খালি পাশে বসাচ্ছে। এটা থেকে বুঝলাম যে ওই কোরা কাগজ বানকে বলেছিলেন আনন্দ মহাদেবনজি, তার এফেক্টটা পড়তে শুরু করেছে। তবে এক জায়গায় আনন্দ মহাদেবন আমাকে বলছে যে
ये दादा ऐसा कुछ ये मत कीजिए, कुछ मत कीजिए इसमें। ওই সিনটা হয়ে যাওয়ার পরে বলছে जो कर रहा है करो, ठीक हो रहा है, वो ज्यादा बोलता है বলা উচিত না এগুলো। হ্যাঁ, মানে এই জিনিসটা আমি দেখলাম ওদের প্রফেশনালিজম আর ওদের ডেডিকেশন কোন লেভেলে। ওনার একটা ডায়লগ ছিল, তার শেষে ছিল আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো। উচ্চারণ করতে পারছেন না পরে সবার, ফুরলো मुड़लो। अच्छा, फुल्लो और मुल्लो के साथ कोई ताल्लुक है क्या? क्या क्या इसका मीनिंग क्या है? हमारा जी इसको कुछ नहीं, अंत मिल है मिलाने के लिए। और फुरोलो और मुड़लो, फुल्लो नहीं, फुरोलो मुड़लो। যখন মনিটরটা করলেন তখনও উচ্চারণের কিছুটা অস্পষ্টতা ছিল। তুই বিশ্বাস করবি না, যখন শটটা দিলেন এক্স্যাক্ট উনি বললেন আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো। হ্যাঁ, বলছি না ম্যাজিক, আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে বলতে কি। ম্যাজিক ভাবা যায় না। আরে ভাই, এই যে আনলার্ন করে আসতে বলেছিলেন, কেন বলেছিলেন বলে তোমার মনে হয়? আনলার্ন করে আসতে বলেছিলেন কেন সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেটা আমি তোকে বলবো না। এই কি কথা? সেটা একটা মন্ত্রগুপ্তি। এবং শেষে বললেন উনি আমাকে, এ कोई नहीं बोलने वाला है दादा आपको, कोई नहीं बताने वाला है, मुंबई में भी नहीं जो हम आपको बताया। অ্যাকচুয়ালি এই রোলটা যদি বাঙালি রোল না হতো উনি করতেন এই রোলটা। আচ্ছা আচ্ছা, বাঙালি ক্যারেক্টার বলে উনি বাঙালিকেই নেবেন ঠিক করে রেখেছিলেন, সেই জন্য আমার ভাগ্যে শিকাটা ছেড়েছে। আচ্ছা, আর একজন আমাদেরই একজন খুব ভালো অভিনেতা ওটা তখন রোলটাকে রিজেক্ট করেছিলেন, রোলটা করবেন না বলেছিলেন। তার কারণ তিনি হঠাৎ করে তার সিরিয়াল করা শখ হয়েছিল, একটি বড় চ্যানেলের সিরিয়ালে মেন রোল করেছিলেন। যাই হোক, দেখো কারণ, হ্যাঁ, সেই জন্যই রোলটা পেয়েছি, নাহলে আমাকে ডাকা হতো না। আচ্ছা আচ্ছা, এই যার কপালে যেটা আছে আর কি সেটা হয়। কিন্তু কপাল তো তুই জানিস আমার, কপালটা আমার কতটা চওড়া, সে এখন রিলিজ করলো না ইন্ডিয়াতে, বললে আমার একটু সুবিধা হতো। বিদেশে প্রচুর প্রাইজ টাইজ পেয়েছে, প্রচুর যে সমস্ত ফেস্টিভ্যালস হয় ইন্টারন্যাশনাল সব জায়গায় গেছে, প্রাইজ পেয়েছে। বিদেশে কিছু কিছু জায়গায় রিলিজও করেছে, লন্ডনে দেখিয়েছে, বিভিন্ন দেশে দেখিয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো দেখায়নি। আমি চাই অন্তত হলে রিলিজ না করুক, একটা বড় কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে আমি চাইছি। হ্যাঁ, আসুক চাইছি, নিশ্চয়ই আসবে, আসবে তো বটেই। ভালো কাজগুলো আসে, হয়তো একটু ডিলে হয় কিন্তু ডিনাইড তো হয় না। আর সুশান্তের সঙ্গে কোনো এক্সপিরিয়েন্স? সুশান্তকে দেখ, এক্সপিরিয়েন্স মানে ওর সঙ্গে তো অল্প 2 দিন পাঠ করেছি, 2 দিন না 3 দিন এরকম করেছি খড়গপুরে। ও খুব এনগ্রসড, মানে আমার খুব দুঃখ হয় এরকম একটা প্রতিভা চলে গেল। লক্ষ্য করে দেখেছি ছবিটাতে যখন ধোনির বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, ওই যে এরকম করা, ঘাট বেঁকানো, এটা কতখানি মানে অধ্যাবসায় থাকলে এটা সম্ভব। রাইট রাইট। বা হেলিকপ্টার শটগুলো দেখেছিস? আমি তখন বুঝতে পারিনি, খুব একটা কথা বলছিল না, চুপ করে বসেছিল, ভাবছিল কি আর ভাবছে, এরকম করছে এরকম করছে। যখন আমি মানে সেলফ ইন্ট্রোডাকশন করলাম, ওর সঙ্গে ছবি তুলবো বলেই করেছিল, তখন তো এত ভালো ক্যামেরা ছিল না মোবাইলে, 15 সালের কথা, যা ক্যামেরা ছিল, হ্যাঁ হ্যাঁ শিওর বলে ছবিটা তুললো, তারপর আবার নিজের মধ্যে ঢুকে আবার কিছুক্ষণ পরে আবার চুপ করে গেছে। এক্স্যাক্টলি, আমরা হয়তো বোহেমিয়ান র্যাপসিডি নিয়ে কথা বলি, আমরা যা নিয়ে কথা বলি, কিন্তু অসম্ভব নীরাজ পান্ডের কথা বলি, ওর ডেড ডাইরেক্টর, মানে তুই ভাবতে পারবি না একটা শট, মেইন যে শটটা, মানে ওর চাকরি চলে যাওয়ার পরে জিএম এর ঘর থেকে বেরোচ্ছে আর আমি ঢুকছি, যাওয়ার সময় একটা লুক দিয়ে হেসে এক্সপ্রেশন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওর দিকে তাকিয়ে। ওই খড়গপুরের ওই ডিএমআর অফিস, বিরাট মানে কোয়ার্টার কিলোমিটার লম্বা ওই করিডোর, বুঝেছিস তো? ওই শট আর ওই বডি ক্যামে শুট হচ্ছে, আচ্ছা একটা শট, ওইখান থেকে আসবে, আমি এখান থেকে যাবো, ওই বডি ক্যামে ঘুরে যাবে, পরপর বিভিন্ন কারণে এনজি হচ্ছে, বিভিন্ন কারণে এনজি হচ্ছে। 15 নম্বর এনজি হওয়ার পরে 16 নম্বর শটটাতে আমি একটু দূরে চলে গেছি, মানে তোর সঙ্গে তো আমার এরকম ডিস্টেন্স থাকা দরকার, এরকম হয়ে গেছে, এই কাট 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 দাদা থোড়া নজদিক সে জানা है, তাও এই নীরাজ পান্ডে বলেন, চিফ অ্যাসিস্ট্যান্ট বলল, আরে সরি সরি সরি, ওখান থেকে তখন মাইকে বলছে সরি क्यों बोल रहा है दादा, हम लोग का 15-16 हो गया, आपको तो 1-2 बनता है ना एनजी। হ্যাঁ, নিয়ে 19 নম্বর টেকে শটটা ঠিক হলো, তখন উনি বলছেন নাও আই এম সরি।
হ্যাঁ, প্রায় প্রায় তো 2 কিলোমিটার হাঁটা হয়ে গেছে তখন আমার। ওরে বাবা, আর যতক্ষণ না হবে ছাড়বে না। না, ও পারফেকশনিস্ট এইরকম। মানে এইগুলো অভিজ্ঞতা কিরকম জানিস তো, মানে এই যে ক্যানভাসিংটা বড়, ওদের চিন্তা ভাবনাটাও বড়, মানসিকতাটাও বড়। সেই বড় মানসিকতা কিছু কিছু ছোঁয়া যখন আমাদের বাংলা ছবিতে পাই, যেমন আমি বললাম বহুরূপীতে ওদের ব্যবহারের কথা বললাম, শিবু, নন্দিতাদি এবং ওদের টোটাল টিম, এইগুলো তখন মানে সমৃদ্ধ করে অভিনেতাকে, উৎসাহ দেয়। না কিন্তু ব্যবহার তো এরকমই হওয়ার কথা। হয় না তো, হয় না। তার কারণ হচ্ছে, মানে আমি আমার সঙ্গে হয় না বলছি না, টোটালিটি হয় না। কেন হয় না, আমি তার কারণ হচ্ছে সবাই এত টেনশনে থাকে যে একটা ফুটবল ম্যাচ হয় যার কোনো গোল নেই, শুধু পাস হয়। বিভিন্ন দায়িত্ব এবং টেনশন, একে ও পাস করে দিচ্ছে, ওকে ও পাস করে দিচ্ছে, আলটিমেটলি কোনো গোল নেই এবং গোল হচ্ছেও না। আমি সব মিলিয়ে বললাম, আমি আলাদা করে ছবি টবি আলাদা করলাম না, সেটা বুঝতে পারছি। তুমি 3টে মাধ্যমেই দাপিয়ে কাজ করছো, ওয়েব সিরিজ করছো, অসংখ্য ওয়েব সিরিজ করা হয়ে গেল একদম। ওয়েব সিরিজে মোটামুটি শুরুর লগ্ন থেকে যে কয়েকজন অভিনেতা ওয়েব সিরিজ করছেন, ওয়েব সিরিজ আমার যতটা করা উচিত ছিল তার থেকে কম করেছি। কেন করেছি আমি সেটা জানি না, তুই প্রথম ইন্ট্রোডাকশনে যা যা বললি তার একটা কারণ হতে পারে। কিন্তু ওয়েব সিরিজ একটা রিসেন্টলি একটা ওয়েব সিরিজ করেছি, বাণুজ্যে ফ্যামিলি, হ্যাঁ, ক্লিকে। ওটা বাণুজ্যে ফ্যামিলি, ওটা শুরু হয়ে গেছে স্ট্রিমিং। ওটাতে বেশ প্রশংসা পাচ্ছি আর কি। ওটা কমেডি, মানে ওয়েব সিরিজ সাধারণত ক্রাইম বা ওই জাতীয় হয় তো, এটা কমেডি, কিন্তু ওটা প্রশংসা পাচ্ছি। না তুমি হইচইতেও একটা খুব ইন্টারেস্টিং ওয়েব সিরিজ করেছিলে। ওই যে প্রথম ওয়েব সিরিজটাই তো করেছি, হলিফাক। হ্যাঁ, হলিফাকেও তোমার চরিত্রটা ভীষণ মজা ছিল, খুব মজা ছিল, ভালো ছিল। মানে এইরকম তোমায় দেখতে এমনিতে তোমার সেন্স অফ হিউমার মারাত্মক, সেটা বলছি না, কিন্তু লুকের মধ্যে অদ্ভুত একটা গ্র্যাভিটি, একটা এলিগেন্স আছে, সেটার বাইরে বেরিয়ে অনেকবার তুমি অনেকগুলো এক্সপেরিমেন্টাল কাজ করেছো 3টে মাধ্যমেই, মানে টেলিভিশন, সিনেমা এবং ওয়েব সিরিজ, 3টেতেই কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এখন আজকে 2024-এ দাঁড়িয়ে যদি তোমাকে অপশন দেওয়া হতো যে কোনো একটা বেছে নাও, সেটা দিয়ে তোমার অর্থনৈতিক বিষয়টাকে যদি আমি সরিয়ে দিই, অর্থনৈতিক বিষয়টা যদি অর্থনৈতিক বিষয়ে আমি যেভাবে বেঁচে আছি এইভাবে বেঁচে থাকতে পারি, আমি তো খুব মারাত্মকভাবে ল্যাভিশলি বেঁচে নিই, আমি ওটা বলতে তোমার চাওয়ার মধ্যেও পড়ে না। আমি যেভাবে বেঁচে আছি এইভাবে যদি বেঁচে থাকতে পারি, সব যদি তুই সরিয়ে দিতে পারি বলিস, তাহলে এখনো আমি ছবিকে বেছে নেব, সিনেমা। হ্যাঁ, কারণ বেঁচে থাকার এছাড়া কোনো উপায় কোনো অভিনেতার নেই। না কিন্তু ওয়েব সিরিজও তো থেকে যাবে, ওয়েব সিরিজ থেকে যাবে হয়তো, ওয়েব সিরিজটা এখনকার ডিম্যান্ড। ওয়েব সিরিজ করতেও হবে, ওয়েব সিরিজ করা উচিত, কিন্তু ওয়েব সিরিজটা সিনেমা হওয়া দরকার। মানে একটা ওয়েব সিরিজের একটা লিমিট থাকা দরকার, বুঝলি? ওয়েব সিরিজ আস্তে আস্তে আনলিমিটেডের দিকে যাচ্ছে। মানে ওয়েব সিরিজ এত ইন্টারেস্টিং হচ্ছে 14 ঘন্টা জেগে জেগে লোকে দেখছে, ওটা হওয়ার কথা না, ওই 2-2.5 ঘন্টাতেই শেষ হওয়া দরকার। আচ্ছা, তুমি বলছো সেটারও একটা শেষ থাকতে হবে। হ্যাঁ, শেষ না থাকলেই কি হয় সে তোকে আলাদা করে আমার বোঝাবার কিছু নেই। এই পথের শেষ কোথায় হবে, তখন কি আছে শেষ? তাহলে সবই যখন হচ্ছে, এটাই বা বাদ থাকে কেন? আবার কি আর একটা হচ্ছে তোমার যেটা আরেকটা দিক, সেটা হচ্ছে রোহিত দা অসম্ভব ভালো অ্যাস্ট্রোলজি করে। না, এটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত হোক, আজকে আমি ইন্স্যুরেন্সটাকে উপার্জনের ক্ষেত্রে কাজে লাগিয়েছি, ইনভেস্টমেন্টটাকে উপার্জনের ক্ষেত্রে কাজে লাগিয়েছি, অ্যাস্ট্রোলজিকে আমি লাগাইনি। হ্যাঁ, আমার ব্যক্তিগত ব্যাপার এটা। তাতে কি? আমি ধরো তোমাকে যদি জিজ্ঞাসা করি, এই যে বলা হয় যে শনি গ্রহ মানুষকে ভীষণ সমস্যায় ফেলে, বিপদে ফেলে। এবার শনি গ্রহর কার কিভাবে কোথায় থাকলে তারা বিপদে পড়ে, বা শনি বিভিন্ন জায়গায় কি কি ফল দেয়, এইটা যদি জানতে চাই, ধরো একাডেমিক ইন্টারেস্ট থেকে, তো এটা দেখ, আমার তো আমি তোকে বললাম না যে সেই মানুষকেই আমরা জ্ঞানী বলি যে জানে যে সে বেশিরভাগটা জানে না। হ্যাঁ, তো তুই বললে লোকে বলে শনি গ্রহ এটা করে, কে বলে আমি জানি না, তুই কার কাছ থেকে শুনেছিস? আমি যেটুকু পড়ে বুঝতে পেরেছি, শনি গ্রহ তোমাকে ততটুকুই দেয় যতটুকু তুমি ডিজার্ভ করো। ধর ইন্ডাস্ট্রি, তুই বললি না তোমার মনে হচ্ছে না তুমি আন্ডাররেটেড, আমি কেন মনে হচ্ছে না বললাম, ইন্ডাস্ট্রি যদি আমাকে আন্ডাররেট করে রাখে, ও শনি আমাকে ঠিক রেট দিয়ে দেবে। যদি সারা জীবনে আমি এমন কিছু পারফরমেন্স করে থাকি
যদি সারা জীবনে এমন কিছু পারফরমেন্স করে থাকি যার জন্য আমার রেট আর একটু বেশি হওয়া উচিত ছিল, তাহলে শনি সেটার ব্যবস্থা করে দেবে। শনি গ্রহ হচ্ছে এইটা। শনি গ্রহ কাউকে ফ্রিতে কিছু দেয় না। শনি গ্রহ তোমাকে, তুমি যেটা অ্যাচিভ করছো সেটাকে অ্যাচিভ করার ক্ষমতাটা ফার্স্ট তোমাকে তৈরি করতে হয়, তখন তোমাকে দেবে। ইট ইজ এ স্লো মুভিং প্ল্যানেট। তুই অ্যাস্ট্রোনমিক্যালি দেখ সূর্য থেকে কত দূরে শনি, দ্য ফার্থেস্ট। ওই জন্য সূর্যকে প্রদক্ষিণ করতে 2.5 বছর লাগে। ওই জন্য শনির গোচরটাও 2.5 বছর। ওই জন্য শনি এমন একটা জিনিস যেটা ভালো অ্যাস্ট্রোলজাররা বলেন যে शनिदेव जिसको फेवर करते हैं वो जिंदगी में जो मांगते हैं वही पाते हैं, तब नहीं पाते जब वो मांगते हैं। আমরা তো আমাদের সময়টাকে টাইম দিয়ে ফ্রেম করি। আচ্ছা, আমি চাই, আমি আকাশের চাঁদ চাই বললে তো জীবনেও পাবো না। শনি শনি কেন কেউ দেবে না। আমি চাই এইটা, তাই ছবিটা আমি চাই, না দূরে একটা ছবি আছে, ছবিটা আমি চাই। আমি পরশুর মধ্যেই ছবিটা চাই, হবে না। ছবিটা তুই পাবিই পাবি যদি ছবিটা পাওয়ার যোগ্যতা তুই অর্জন করিস। আচ্ছা আচ্ছা, সেই জন্যই কি বলে হার্ড ওয়ার্ক করতে হয়? হ্যাঁ, শনি অ্যাকচুয়ালি অসততা পছন্দ করে না। আচ্ছা, শনি হার্ড ওয়ার্ক পছন্দ করে, এবং শনি বলে তুমি যেটা পেতে চাও সেটা যোগ্য তৈরি হও, নিজেকে যোগ্যতা সম্পন্ন করো। ওই জন্য শনি সাড়ে সাতি ঢাইয়া ফাইয়া কিচ্ছু নয়। হ্যাঁ, কিচ্ছু নয় কি? এইবার বলবি তাহলে এই লোকটা এত পরিশ্রম করছে, ঠেলা চালিয়ে যাচ্ছে 20 বছর ধরে, তাও শনিদেব ওনাকে সোনার ঠেলা দিচ্ছেন না কেন? এইটার কারণ অ্যাস্ট্রোলজি যেটা বলে, আমি কোনো তর্কে যাচ্ছি না, কাউকে বিশ্বাস করতেও বলছি না। কেন বিশ্বাস করতে বলছি না? এক্ষুনি বলবে আমি নাস্তিক, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আর ঈশ্বরে বিশ্বাস করো না মানে তো তুমি ঈশ্বরে বিশ্বাস করো। তুমি তো এটা বিশ্বাস করছো ঈশ্বর বলে কিছু আছে, তুমি কি না ঈশ্বরে বিশ্বাস করো? রাইট রাইট। ঈশ্বর নেই সেটাকে বিশ্বাস করো। যদি বলতে তুমি তাহলে বলতে না যে ঈশ্বরে বিশ্বাস করি না, তাহলে তুমি বলতে মানুষই ঈশ্বরের সৃষ্টি করেছে। বুঝতে পারছিস? এক্ষুনি আমি যদি বলি যে পয়েন্টে এসে তুই জন্মালি, সেই পয়েন্টে যে তোর ছকটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা গোচর মানে ট্রানজিট হতে হতে তুই জন্মে গেলি। হ্যাঁ, তুই জন্মে গেলি আজকে ধর 1 জানুয়ারি দুপুর 2:45 কলকাতায়, ওইখানে থেমে গেল। ওইখানে যে পয়েন্টে থামলো সেটাই তো ছক। ওই ছকে শনির অবস্থান যদি খারাপ হয়, তাহলে পূর্বজন্মে তুমি বেশ কিছু দুষ্কর্ম করেছো যার ফলটা তুমি এখনো এই জন্মে পাবে। পূর্বজন্ম তুমি বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, তাহলে তুমি কিছুই বিশ্বাস করো না। আমার এই কথাকেও তোমায় বিশ্বাস করতে হবে না, আমার কোনো দায় নেই তোমাকে বিশ্বাস করানো। রাইট, ঠিক আছে? ওই জন্য কিছু হিসেব এই জন্মে মেলে না যেগুলো, মানুষ সমস্তটা তার কর্মফল পায়। বুঝতে পারছো তো? আগের জন্মের বা এই জন্মের, এই জন্মের যেগুলো পায় না, ড্যাং ড্যাং করে লোকটা মরে গেল কিছুই হলো না, ও পরের জন্মে একটা কিছু হবে আর কি। সে মানুষ হয়ে জন্মাক আর যে হয়ে জন্মাক হবেই। এবার আমি তোকে আগের জন্ম পরের জন্ম বিশ্বাস করাতে পারবো না, সে ফর্মুলা আমার জানা নেই, আমার তো জ্ঞান নেই। আমি অ্যাস্ট্রোলজিতে যেটুকু পড়েছি, সেটুকু দেখেছি, সেটুকু তোকে বলছি। তুমি আর একটা জিনিস বলো, ইজ ইট রাইট যে যদি কোনো মানুষ বুজ করে, মানে ড্রিঙ্ক করে বেসিক্যালি, হ্যাঁ, এবং ধরো ননভেজ খায়, হ্যাঁ, এইগুলো করলে কি তার শনি খারাপ হয়ে যায়? না, এগুলোর সঙ্গে শনির কোনো কিচ্ছু হয়নি। এগুলো হচ্ছে রাহুর কারক। আচ্ছা, রাহু তাকে দিয়ে মোটামুটি তার 12টা বাজিয়ে ছেড়ে দেয়, তাকে দিয়ে ভুলভাল কাজ করতে ইনস্টিগেট করে, এবং আলটিমেটলি তার 12টা বাজে। আচ্ছা, ও তাহলে এই যে বলা হয় যে শনিবার দিনটায় তুমি ননভেজ খেও না, তুমি শনিবার দিন তাকেই ননভেজ খেতে বারণ করা হয় যার শনিটা স্ট্রং, যার শনিটা কারক। যার শনি অকারক, সে শনিবার ননভেজ খেলেও কিছু হবে না। তাকে হয়তো দেখা যাবে সোমবার মানে নিরামিষ খেলে ভালো হয়, বা মঙ্গলবার খেলে ভালো হয়, বৃহস্পতিবার খেলে ভালো হয়। না, এই যে নিরামিষ খাওয়া, এই ব্যাপারটা কি ইটস আ স্ট্রেংথ টু দ্যাট প্ল্যানেট। আচ্ছা, ভয় পেয়ে এইটাই হচ্ছে নেগেটিভিটি। তোর যে গ্রহটা স্ট্রং, যে তোকে সাহায্য করবে, তাকে পাওয়ারফুল করার জন্য ভেজ খেতে হবে। আচ্ছা, তাকে পাওয়ারফুল করার জন্য স্টোন পড়তে হবে, বা তাকে তার উপাসনা করতে হবে। যে গ্রহ তোকে বাঁশ দেবেই দেবে, তার জন্য তোকে কিছুই করতে হবে না, সে যেমন আছে থাক। হ্যাঁ, যেমন আছে থাক শুধু নয়, কিন্তু শনিটা এমন একটা ইম্পর্টেন্ট গ্রহ যে সে তোমাকে বুঝিয়ে দেবে তার টাইম এলে যে হোয়াট ইজ ইউ। ও বাবা, তো খুবই চাপের।
হু ইউ আর, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, সেটা শনি তোমায় বোঝাবেই। ওই জন্যই বলে সাড়ে সাতি। সাড়ে সাতিটা কি? সাড়ে সাতি মানে তুই তোর যেখানে চাঁদ, মানে তোর যেটা রাশি, তার আগের ঘরে শনি যখন ঢোকে, সেই 2.5 বছর, মাঝখানে 2.5 বছর, আর তারপরের 2.5 বছর, 7.5 বছর। এই 7.5 বছর কি তিনি তার ফল দেবেন? তার ফল দেবেন, তুমি যেখানে দাঁড়িয়ে তার ফলটা বেশি করে দেবেন। বিশেষ করে যে নক্ষত্রে তুমি জন্মেছো, সেই নক্ষত্রের ওই 90 দিন, প্রত্যেকটা নক্ষত্রের 4টে চরণ থাকে, ওই ওই আগের চরণ আর পরের চরণ, আর সেই চরণ ওই 90 দিন তোমার ভালো করে বুঝিয়ে দেবেন তুমি কোথায় আছো। ওরে বাবা! বা আগের জন্য তুমি কোথায় ছিলে। আচ্ছা, ওই 7.5 বছরকেই বলে আর 7.5 কারো পজিটিভ হয়? প্রচুর প্রচুর পজিটিভ হয়। 7.5 বছর ধরেই কারো পজিটিভ যেতে পারে না। না, হ্যাঁ, বা 7.5 বছরের মধ্যে 5 বছর দুর্ধর্ষ গেছে, মানে এ উদাহরণ প্রচুর আছে, আমার জীবনেই আছে। ও তোমার কি ভালো হয়েছে? ভালো হয়েছে। আমি ইন্ডাস্ট্রিতে 11 বছর ধরে অভিনয় করার পর ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে কলকে পেয়েছি ওই 7.5 মধ্যে। 2009 সালে যখন মা স্টার্ট হলো, স্টার জলসা, তার আগে 11 বছর অভিনয় করা হয়ে গেছে। সেই অভিনয়গুলো দেখলে তোর খারাপ লাগবে না, ভালোই লাগবে। সেগুলো দেখতে পাবি না, কারণ নেই, এখন পাওয়া যায় না, প্রিজার্ভেশন নেই। ও সেই সময়টাই হয়েছে। হ্যাঁ, আচ্ছা, দিস ইজ ভেরি আনইউজুয়াল। মানে এই যে বলা হয় একটা জিনিস ঢাইয়া হয়, কন্টক, ঢাইয়াটা কিছুই না। আরো তারপরে 2.5 বছর তোকে রিলিফ দেবে 7.5 বছর বাদে। সেই 2.5 বছরে তুই যা খুশি তাই করবি, যখন তৃতীয় আছে চন্দ্র থেকে, আবার তারপরে 2.5 বছরে দেবে ঝাড়, আবার ঝাড় দেবে। এই এই 2.5 বছর ওইটা শিক্ষা নিয়ে তুই ভালো কাজ করলি, এ তো প্রাইজ দেবে তোকে তখন। পরে 2.5 বছর ওটা ঢাইয়া। তারপরে পঞ্চম শনি, পনতি বলে ওটাকে হিন্দিতে, মারাত্মক জিনিস। ও তোকে হয় খুব ভালো লাগবে, মানে দেউলিয়া করে দেবে। এই বলছো ভালো, এই বলছো দেউলিয়া করে দেবে। শনি সম্পূর্ণ তোর পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। আমার পারফরমেন্স মানে কি বেসিক্যালি? আমায় কি করতে হবে? তুই জীবনে যা যা করবি তার একদম পুরো রিফ্লেকশন, আয়না। শনি একটা আয়না নিয়ে তোর সামনে দাঁড়াবে, হিয়ার ইউ আর। কি সাংঘাতিক! মানে আমি যদি ভালো কাজ করি তাহলে ভালো রেজাল্ট 100%। এবার সেটা অনেক দেয়, সেটা কি দেয় তুই ভাবতে পারবি না। ধর তোর 25 লাখ টাকা পাওয়ার কথা, তুই এমন ঝামেলায় পড়েছিস, আগের জন্ম ফাগের জন্ম এসব করে করে খেটে খুঁটে 5 লাখ পেয়েছিস, 6 মাসের মধ্যে 20 লাখ দিয়ে বেরিয়ে চলে যাবে। শনি মারাত্মক জিনিস। ওটা এত বড় গতর, এত স্লো চলে, এত দেয়। দুঃখ এবং সুখ দুটোই। ওটা দুঃখের গ্রহ, কিন্তু সুখটাও দুঃখের মধ্যে দিয়ে দেয়। সুখটা দুঃখের মধ্যে দিয়ে দেয়? সুখটা দুঃখের মধ্যে দিয়ে দেয়। বাবার জন্য জলের মতন পয়সা খরচা হচ্ছে, মেডিক্লেম নেই, ঠিক টাইমে তুলে নেবে তোর যখন ভালো সময় আসবে। হঠাৎ দেখবি মাসে 50,000 টাকা তোর আর খরচা হচ্ছে না, যেটা তোর অভ্যেস হয়ে গেছে গত 5 বছর ধরে। এটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, বুঝতে দুঃখ পেলি জীবনে, কিন্তু আসলে সুখ পেলি। আর শনির উল্টো শুক্র, সে সুখের মধ্যে দিয়ে দুঃখ দেয়। প্রচুর হোটেল মটেল ঘোরাবে, ঘুরিয়ে এলি, ব্লাড টেস্ট করলি, ডায়াবেটিস, 600 সুগার। কিন্তু বলে জীবনের লাক্সারি, ফেম, এবং বিশেষত আমাদের প্রফেশনে শুক্র ভালো না থাকলে নাকি সাকসেস পাওয়া যায় না, ফেম পাওয়া যায় না। হ্যাঁ, দেবে। আবার উল্টো পাল্টা দিকে চলে যাচ্ছি, অন্য গ্রহে চলে যাচ্ছিস। শুক্র রাহুর সঙ্গে যখন থাকবে, সে আরো ফেম দেবে। এবার তুই রাহুর প্রভাবে প্রভাবিত শুক্র হবি, না শুক্রের প্রভাবিত হয়ে রাহু হবে? রাহু প্রভাবিত হলে খাবি মদ, গুছিয়ে ফুলে যাবি, আরো সব নানা রকম ঘটনা ঘটবে। ব্যাস, সিরোসিস অফ লিভার, সুখের মধ্যে দুঃখ। এবার রাহুকে কন্ট্রোল করে রেখে শুক্র ক্রমশ বাড়বি বাড়বি বাড়বি, সারা পৃথিবী ঘুরবি, শুটিং করবি, 5 স্টারে থাকবি, বড় বড় গাড়ি চড়বি। ওখানে একটা ছেলে খেতে পাচ্ছে না, তাকে দোকান থেকে টাকা দিয়ে খাবার কিনে খাওয়াবি, তাকে একটা জামা দিবি, 100 টাকা দিবি হাতে। পরের দিনে আবার আমেরিকার একটা ট্যুর চলে আসবে। তো রাহুকে কন্ট্রোল করে রাখো। রাহু তোকে মদ খেতে দেবে, চোখের সামনে তোকে পার্টিতে নিয়ে যাবে, চারিদিকে মদ, সব নাচছে, হ্যাঁ, চোখের সামনে। তুই মদ খাচ্ছিস না, তুই একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে, 2টো চিকেন খেয়ে চলে এলি। পরের দিন একজন ফোন করে বললো, তোমার লন্ডনে শুটিং আছে, সামনের মাসটা দেবে। মানে দিস ইজ হাউ, মানে এও তো মানে তাহলে মহাজগৎ আমাদের সিগন্যাল পাঠাচ্ছে। মানে পরীক্ষা দিচ্ছ, প্রতি মুহূর্তে সিগন্যাল পাবি তুই,
প্রতি মুহূর্তে সিগন্যাল পাবে। আচ্ছা, এই যে বলে হনুমান চালিসা করলে শনির প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়, যদি হনুমান চালিসা বিশ্বাস করিস তবে, যে নামাজ পড়ে সে কি শনির প্রকোপ থেকে করে না? যে তোর এতে যায় গির্জায় গিয়ে ইয়ে করে। হিন্দু ধর্ম অনুযায়ী হনুমান চালিসাকে বা হনুমানজিকে মানলে তো তোকে অনেক কিছু মানতে হবে, এমনি তো তুই কন্ট্রোল হয়ে যাবি, ডিসিপ্লিন হয়ে যাবি, তো ন্যাচারালি শনির প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে। মানে ডিসিপ্লিনড হলে, রুটিন মানলে, হার্ড ওয়ার্ক করলে একজন মানুষের ক্ষেত্রে তাহলে সার্টেন ব্যাড এফেক্ট দেয় না? কখনো দেয় না। যে ব্যাড এফেক্ট দিচ্ছে আগেরটার রেজাল্ট দিচ্ছে, এর পরেরটা তোলা থাকবে। এবার সে ধরো তার আগের একটা খারাপ কাজ করা আছে পূর্বজন্মের, তার খেসাব তো সে সারা জীবন ধরে দেবে না, সাড়ে সাথী তো প্রত্যেক 30 বছর অন্তর একবার করে আসবে, পরেরটা পুষিয়ে দেবে। রোহিত মুখার্জি কি আন্ডাররেটেড? আমি মনে করি না। আমি অ্যাকচুয়ালি কি জানিস তো, রোহিত মুখার্জিকে নিয়ে খুব ইন্টারেস্টেড নই। আমি ইন্টারেস্টেড রোহিত মুখার্জি কি চরিত্রগুলো করলো সেগুলো নিয়ে। আর আজকে যেখানে বসে আছি আমি, এই যে তোর দেওয়া এই চেয়ারটাতে, এই চেয়ারটাকেই আমি ডিজার্ভ করি। আমি কখনো ভাবি না যে আমি এটা ডিজার্ভ করি কিন্তু পেলাম না। এই ভাবনা অভিনেতাকে বিভিন্ন চরিত্র তৈরি করার থেকে পিছিয়ে দেয়, বুঝিস তো? আচ্ছা, আমাকে মাঠে তুমি যতক্ষণ খেলতে দেবে আমি খেলে দেখিয়ে দেবো, বা খেলে আমি নিজেও দেখবো যে আরো ভালো খেলতে পারি কিনা, খেলে দেখিয়ে দেবো বলাটাও ভুল। কাজে আন্ডাররেটেড এসব নিয়ে আমি মাথা ঘামাই না। না, কখনো কখনো মনে হয় না যে এই চরিত্রটা আমি পেলে খুব ভালো? সবসময় মনে হয়, কখনো কখনো যখনই কিছু দেখি তখনই মনে হয় এটা আমি করলে কি করতাম, মনে হয় তো। কিন্তু পাইনি, যেটা পাইনি সেটা তো আমার নয়। হ্যাঁ, বাহ, এইটা কি অনেকটা অভিজ্ঞতার রিয়েলাইজেশন? আমরা এখনো এই জায়গাটায় পৌঁছতে পারিনি। আমাদের অভিজ্ঞতা রিয়েলাইজেশন তোর বয়সে আমিও পৌঁছতে পারিনি, বিশেষ কিছু কৃতিত্ব নয় ওটা, অভিজ্ঞতা রিয়েলাইজেশন। অ্যাকচুয়ালি কি, সূর্য পশ্চিম দিকে ঢললে তখন মনে হয় যে এদিকে তো আর বেশি সময় নেই, তাই সময়টাকে পজিটিভলি কাজে লাগাই আর কি। কাজে এই আমি আন্ডাররেটেড কিনা এটা নিয়ে ভাবার দিন আমার চলে গেছে। যদি আমি আন্ডাররেটেড হয়ে থাকি, আমি নিজের রেট বাড়াতে পারিনি, এটা আমার ব্যর্থতা। এবার আমার রেট বাড়ানোর একটাই উপায়, দেখ আমরা মাঝে মাঝে বলি না ক্ষমতার অপব্যবহার, আমরা না মানে অভিনেতারা ক্ষমতার ব্যবহার করতে পারি, অপব্যবহার করার তো আমাদের হাতে কিছু নেই না, যাদের আছে তারা করে, তারা কেন করে তারাই জানে। আমরা ক্ষমতার ব্যবহার করতে পারি। কি ক্ষমতা? অভিনয় ক্ষমতা। তাই নিজের অভিনয় ক্ষমতাকে কি করে আরো শান দেওয়া যায় তার জন্য, মানে তার জন্যই ভাবা উচিত। মানে অন্য কিছু ভাবলে কি হয় জানিস তো, মানে আমরা মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড এসব কথা বলি, আমরা আন্ডাররেটেড। কে বলেছে তুমি আন্ডাররেটেড? আমাকে যদি কেউ বলে যে তুমি যেটা পেয়েছো যথেষ্ট পেয়েছো, হ্যাঁ, আমার মনে হয় আমি কিছুই করতে পারিনি। তুমি এত কিছু করে বলছো কিছুই করতে পারিনি, তোমার বাড়াবাড়ি, তোমার বিনয়। হ্যাঁ, আত্মশ্লাঘাকে তুমি এইভাবে প্রকাশ করছো। এই তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। দিন যত যাচ্ছে তত কি টেলিভিশনে অভিনেতার প্রয়োজনীয়তাটা কমে যাচ্ছে? সেটা কমার কথা নয়। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখ, কমলে সেটা চ্যানেলের ব্যাপার। তা আমি একটা জিনিস বুঝি, অভিনয়টা অভিনেতা ছাড়া অন্য কেউ করলে মানে এর ফল ভালো হবে না। না, ধরো এখন একটা পার্টিকুলার প্যাকেজ খুব এনকারেজড হয়, একটা পার্টিকুলার ধরনের চেহারা, ধরো ওয়েল বিল্ড চেহারা, একটা হাইট, একটা লুকের মধ্যে ওই একটা চাকচিক্য, সেটা কি কোথাও গিয়ে বেশি প্রাধান্য পাচ্ছে বলে তোমার অবজারভেশন? সত্যের সঙ্গে কল্পনার যদি অনেক ফারাক হয়ে যায় তখন তার ফলও ভালো হয় না। সুতরাং বাস্তবের কাছাকাছি হওয়াই ভালো। হ্যাঁ, মানে ধরো আমরা এই পিপলি লাইভের সময় থেকে যে ট্রেন্ডটা দেখেছি কাস্টিং এর ক্ষেত্রে, এবং এখন যেটা প্রচুর সিনেমাতে, বিশেষত মুম্বাইতে তো ভীষণ রিয়েলিস্টিক কাস্টিং, সেই তুলনায় টেলিভিশনের কাস্টিং কি কিছুটা অন্যরকম? একদম অন্যরকম। মুম্বাইতে আরো সমস্যা হয়। মুম্বাইতে তোর ওয়েব সিরিজ ছবির সঙ্গে টেলিভিশনের ফারাকটা এত বেড়ে যাচ্ছে না, চোখে পড়ার মতো। সেটা কিন্তু বাংলাতেও আস্তে আস্তে হচ্ছে, আমরা বুঝতে পারছি না। আমরা বাংলা ছবি বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করছি ঠিকই, কিন্তু বাংলাতেও ছবি আর ওয়েবের সঙ্গে ধীরে ধীরে এইবার পার্থক্য বাড়তে শুরু করেছে। সেটা স্বাস্থ্যকর নয়। সেটা স্বাস্থ্যকর না। 14 ঘন্টাটা হয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। মানে বেশি দিন বাঁচার একটা উপায় খুঁজে পাওয়া গেছে বহু লোকের। আমরা 2018 সালে মেকআপ রুম শেয়ার করেছি, সেই সময় আমি শুরুতেই বললাম যে তোমার কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে।
এবং আমি মাঝে মধ্যে মজা করে বলতাম আমি দুস্থ অভিনেতা, তুমি বলতে তুই সুস্থ অভিনেতা। এটা আমার এখনো মনে আছে এবং খুব ভালো ভালো অ্যাডভাইস যেগুলো আমি পেয়েছি। আজকেও যখন তোমাকে পেয়েছি, তুমি আমার একটা জিনিস বলো, তুমি 3টে মিডিয়াম, ওয়েব সিরিজ, সিনেমা, টেলিভিশন, এটা অভিনেতা হিসেবে কি পার্থক্য বলে তোমার মনে হয়? পার্থক্য না, শুধু ডিগ্রির পার্থক্য। দেখ, এটা তোকে দর্শকের পার্সপেক্টিভটা বুঝতে হবে। তুই আরো মিডিয়ামকে ঢোকা না, তুই যা যাত্রা করছিস যখন, তোকে ভালো করে দেখতেই পাচ্ছে না, তোর পোশাক আশাক দেখছে, আর কাজে বেশি টিকিট, এখন টিকিট বিক্রি হয় না, ফ্রিতে যাত্রা দেখা, সেটা আমি ছেড়ে দিচ্ছি। যখন টিকিট কিনতো যাত্রা দেখা চলবে, তো বেশি দামের টিকিট যারা কেটেছে বা ভিআইপিরা তোকে পরিষ্কার দেখতে পাচ্ছে, আর ক্রমশ কম দামগুলো তোকে দূর থেকে দেখছে, তোর গলার আওয়াজ শুনছে, সুতরাং তোকে তখন ভয়েস অ্যাক্টিং বেশি করতে হবে, হাত পা নাড়তে হবে বেশি, এবং সেই ভয়েস অ্যাক্টিং এর মধ্যে স্বাভাবিকত্ব যেটাকে বলে সেটা কম থাকবে। হ্যাঁ, একটু অস্বাভাবিকতা থাকবে। এবারে যখনই সেটা থিয়েটারে চলে এলি, তখন নিশ্চয়ই যাত্রার মতো তোকে পরিষ্কার দেখতে পাচ্ছে, শেষ রোয়ের লোকেরও তোকে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছে, কিন্তু তখন তোর বডি ল্যাঙ্গুয়েজ এবং তোর কণ্ঠ সবটা মিলিয়ে অভিনয়, সেটা একটা ডিগ্রি। এইবারে আমি টেলিভিশনটাকে জাম্প করছি, করে আসছি ওয়েব সিরিজ বা সিনেমা। সেখানে তো লেন্সের ওপর ডিপেন্ড করছে, কারণ তোকে তুই তো ফিল্টার্ড হয়ে তোকে দেখাচ্ছে। এবার আমি ক্যামেরায় চলে এলাম, তোকে তো ডাইরেক্ট দর্শক দেখছে না, ফিল্টার্ড হয়ে দেখছে। ফিল্টার্ড হয়ে যখনই দেখবে, তখন তোকে লেন্সটা বুঝতে হবে। আমাকে একজন খুব সিনিয়র অভিনেতা, মহিলা অভিনেতা বলেছিলেন, মানে আমাকে বলেননি ডাইরেক্ট, তার থেকে জুনিয়র একজন অভিনেত্রীকে বলেছিলেন, লেন্স জিজ্ঞেস করে, লেন্স তো তোর কি, সে তো ওরা বুঝবে। হ্যাঁ, মানে আমার সমালোচনা করার জন্য, যেটা ওই মেকআপ রুম পিএনপিসি করে না ওরা, ওইগুলোর জন্য। তার উত্তরটা তো আমি দিইনি। আমার যে জুনিয়র অভিনেতা, সেই সিরিয়ালের হিরো আমার এসে কমপ্লেনটা করেছিল, তাকে আমি বুঝিয়ে দিয়েছিলাম লেন্সটা আমার কি। লেন্সে আমার কতটা ধরেছে তার উপর আমার অভিনয়ের ডিগ্রিটা ডিপেন্ড করবে সিনেমার ক্ষেত্রে। আবার সেই ডিগ্রি দুটো আলাদা হলেও, দত্তকে যখন বড় ক্যানভাসে ধরেছে, তখন যখন ক্লোজ ধরেছে, মাঝখানে অনেক রকম শট আছে, সেই দুটো তোর অভিনয়ের ডিগ্রি আলাদা হলেও যখন এডিট করবে তখন যেন আলাদা না মনে হয়, বা ডিরেক্টরের চোখে যেন আলাদা না মনে হয়। এই ডিগ্রিগুলো অ্যাডজাস্টমেন্ট। তুই নিজে অভিনেতা বলে এগুলো বুঝতে তো সুবিধে হচ্ছে। ওয়েব সিরিজেও তাই। ওয়েব সিরিজে মাঝে মাঝে খুব উৎকট জিনিস দেখায়, যেটা সেন্সর করা হয় না সাধারণত। সেগুলো সেই উৎকট ভাবেই করে লোকজন, মানে তো করে তো। আর হোয়াট অ্যাবাউট টেলিভিশন? টেলিভিশনটা একটা মারাত্মক ভীষণ জিনিস। ভীষণ জিনিস মানে এখানে দর্শক তোমার অভিনয় দেখবে কি দেখবে না তার কোনো গ্যারান্টি নেই, তোমার অভিনয় শুনতেও পারে। হ্যাঁ, আচ্ছা, দেখতে 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 এখন এই পেট্রিয়ার্কি সমাজে একটু চা দাও না, হ্যাঁ এই দেখছি এই সিনটা দেখে যাচ্ছি, আর এই সিন কি দেখছো, এটা একই গল্প দেখা যাও না, দেখতে 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 চলে গেল। মানে দেখ, চায়ের রান্নাঘরের দিকে যেতে যেতে চায়ের দিকে মন, মানে একটা ওদিকে খানিকটা মন এদিকে খানিকটা মন, তা চা করতে করতে দেখছে কি বললো কি বললো কি বললো, কাজেই কিছুটা শোনে কিছুটা দেখে। কাজেই ওটা হয়তো সিনেমাটিক থিয়েটার করতে হবে, অথবা থিয়েট্রিক্যাল সিনেমা করতে হবে। এবার বিভিন্ন অভিনেতা বিভিন্ন রকম করে, কেউ সিনেমাটিক থিয়েটার করে, কেউ থিয়েট্রিক্যাল সিনেমা করে, কিন্তু থিয়েট্রিক্সটাকে রাখতেই হবে। হ্যাঁ, আর একটা সমস্যা আছে, দুটো সমস্যা আছে। টিআরপির দৌড়ে এগোবার জন্যে ডিরেক্টরদের উপর একটা চাপ দেওয়া হয়, এনার্জি যেন থাকে, প্রচন্ড এনার্জি যেন থাকে। ডিরেক্টর বলে এনার্জি এনার্জি এনার্জি, আর খাওয়ার মতো করে, মানে হাঁপানি রুগীর মতন অ্যাক্টিং করতে থাকে অ্যাক্টররা, সেই এনার্জি শুনে শুনে। মানে দেখ, অনেকে বলে ন্যাচারাল অ্যাক্টিং, অনেকে বলে অমুক অ্যাক্টিং তমুক অ্যাক্টিং। অ্যাক্টিং হচ্ছে মাধ্যমের ডিগ্রি অনুযায়ী ঠিক অ্যাক্টিং আর ভুল অ্যাক্টিং, এটা আমি বুঝি। ঠিক আছে, এইবার সেই এনার্জির চোটে তো সে অবস্থা, সবাই এনার্জি দিচ্ছে সবেতেই। তখন দেখা যায় যারা এনার্জি না দিয়ে ঠিক অ্যাক্টিংটা করছে, মানে যতটুকু এনার্জি দেওয়া ততটুকু দিচ্ছে, সেগুলোই লোকে দেখছে, সেখানে টিআরপি বেড়ে যাচ্ছে। মানে বিভিন্ন টেলিভিশন একটা প্রতি সপ্তাহে হচ্ছে একটা এক্সপেরিমেন্টের জায়গা। হ্যাঁ, মানে এটা আমি একজন অভিনেতা হিসেবে একজন অভিনেতাকে বলছি, এটা আমি কিন্তু দর্শকদের বলছি না। দর্শকরা যদি এটা শুনে ফেলেন আমার কিছু করার নেই, তোর সঙ্গে আমার আলোচনা, দর্শক যদি এটা শুনে কিছু ভাবেন আমার কিছু বলার নেই। ঠিক আছে, এই টেলিভিশনটা এটা একটা ফ্যাক্টর, কিন্তু একদম ঘরে ঢুকে দেওয়া যায়। মানে
আমি আগে একটা জিনিস বিশ্বাস করতাম, এখন আর সেটাও আমি অতটা সেটার উপর ভরসা করি না। আগে আমি যখন টেলিভিশনে সুপার ডুপার হিট সিরিয়ালগুলোতে করেছি আর কি, বছরের পর বছর চলেছে, তখন আমার একটাই টার্গেট ছিল যে দর্শক যেন আমাকে এমনভাবে দেখেন যে আমি টিভির থেকে বেরিয়ে এসে তার বাড়িতে বসে অভিনয়টা করে আবার টিভির মধ্যে ঢুকে গেলাম। এটা আমার একটা টার্গেট ছিল। তো সেটাতে আমি সাকসেসফুলও হয়েছি খানিকটা। না না, খানিকটা না, অনেকটাই সাকসেসফুল হয়েছে। এখন আবার সেটাও মনে হয় না, কারণ এখন একটা ভয়ঙ্কর জিনিস আছে ওই এনার্জি আর ওই হাঁপানি অ্যাক্টিং এর একটা সাইড এফেক্ট তোকে বলে দিই। এখন তো ওইটা আবার পরে ফোনেও দেখছে লোকে, থার্ড জেনারেশন গিয়ে বলবে যে দাদু জঘন্য অভিনয় করতে, বা মরে গেলে বলে তোমার বাবা কিছুই অভিনয় জানতো না। ও তো এখানে সামনে দেখছে ওই মারাত্মক জিনিসটা। ওই জন্য এখন টেলিভিশনের অ্যাক্টিং হচ্ছে একটা মানে মোস্ট কমপ্লিকেটেড একটা জিনিস, একটা সাংঘাতিক শক্ত জিনিস। কোন ডিগ্রি করলেই পরের জেনারেশন গালাগাল দেবে না, যে অভিনেতা হয়ে আমি অমর হয়ে থাকতে চাই সেখানে কালি ছিটবে না, আর কোন ডিগ্রিতে করলে এই টেলিভিশনে টিকে থাকা যাবে, এটা আমি এখনো এক্সপেরিমেন্টের মধ্যে আছি। এটা আমি তোকে এখন পরিষ্কার বলতে পারবো না। বুঝতেই পারছেন আমার চোখ মুখ ক্রমশ উজ্জ্বল হয়ে পড়ছে, বা রাদার লোভী হয়ে পড়ছে। মানে নাভিকুণ্ডলী থেকে ভুরভুরি কেটে বিভিন্ন প্রশ্ন বেরিয়ে আসতে চাইছে, এবং এই মুহূর্তে এই ভদ্রলোকের এইটাই হচ্ছে মুশকিল। এমন করে মাতিয়ে দেবে না, আপনি শেষ করতে পারবেন না কোনো জিনিসে। আমারও একদম ইচ্ছে করছে না শেষ করতে, কিন্তু মানে এপিসোডটা এমন একটা লেন্থে পৌঁছে গিয়েছে যে এর চেয়ে বেশি বড় করলে সম্ভাবনা আছে যে বেশ কিছু দর্শক হয়তো ততটা অবধি পৌঁছবেন না। আর আমিও মেন্টালি, যেহেতু আমি আজকে অ্যাস্ট্রোলজির বিষয়টা নিয়ে সেরকম ফ্রেমিং করে আসিনি, রিসার্চ নিয়ে আসিনি, ফলে আমিও সেই প্রশ্নগুলো জুগিয়ে যেতে পারবো না যেগুলো জুগিয়ে দিলে এই মানুষটার থেকে সেই উত্তরগুলো, সেই নলেজগুলো বের করে আনতে পারি। এটা তোলা থাক। আজকের মতো টাইম অ্যান্ড টাইডের রোহিতদার এপিসোড এখানেই থামুক। আর একটা এপিসোড খুব শিগগির আসবে, আমি আপনাদের কথা দিলাম। আরেকবার খুব শিগগির আসবে তো, প্রমিস করো, এরকম করো না। দেখ, আমি তো প্রমিস করি না, আমি তো, কারণ প্রমিস করবো কি করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। মানে যেটা করা সেটা আমি করে দেখাই, দেখছি করে দেখাতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ রোহিত দা। আমার চ্যানেলের নাম হচ্ছে টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। তুমি ওইটা তোমার ক্যামেরা যদি প্লিজ একটু বলে দাও লোকজনকে লাইক এবং সাবস্ক্রাইব করতে। লাইক আর সাবস্ক্রাইব করুন, ভালো ভালো এরকম অনুষ্ঠান দেখতে পাবেন, যেটা আমাদের সমৃদ্ধ করবে। আমরা তো তর্ক করে নিজেদের ইগো স্যাটিসফাই করি, একটু গল্প করে নিজেদের সমৃদ্ধ করাটাও দরকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাইম অ্যান্ড টাইডের নেক্সট এপিসোডে। টিল দেন, স্টে ওয়েল।